সো আমাদের মডিউল 8 এটা হচ্ছে নেটওয়ার্ক লেয়ার। টিসিপি আইপির লেয়ার যে আমরা দেখেছি তার মধ্যে নেটওয়ার্ক লেয়ারটা একটা অন্যতম লেয়ার আমরা দেখেছি। সো আসেন দেখি নেটওয়ার্ক লেয়ারে কি কি ধরনের জিনিস আমাদেরকে ওরা দেখায়। সো নেটওয়ার্ক লেয়ারে যে সমস্ত জিনিস তারা দেখাচ্ছে সেগুলো হচ্ছে নেটওয়ার্ক লেয়ারের প্রথম কিছু ক্যারেক্টারিস্টিক্স, IPv4 প্যাকেট এটার হেডার ফিল্ডগুলো কি কি, এবং 6 এর প্যাকেটের হেডার ফিল্ডগুলো কি কি, এখানে কিছু এক্সপ্লেনেশন আসবে। এবং একটা হোস্ট কিভাবে এই যে ডেটাটা যে পাঠায় রুট করে সেটা কিভাবে রাউটিংটা করে সেই জিনিসটা আমরা দেখব। তারপরে হচ্ছে রাউটার কিভাবে রাউটিং টেবিল মেনটেন করে সেই জিনিসটা আমরা দেখব। এখানে সম্ভবত এই কয়টা জিনিসই দেখা হবে। সো লেটস স্টার্ট। নেটওয়ার্ক লেয়ার ক্যারেক্টারিস্টিক্স। নেটওয়ার্ক লেয়ারের কিছু ক্যারেক্টারিস্টিক্স এখানে বলা হবে। আমরা দেখছি আমাদের ওএসআই যে এটা আছে, মডেলটা আছে, আইডিয়াল মডেল, সেটার নিচ থেকে 3 নাম্বার লেয়ার হচ্ছে নেটওয়ার্ক লেয়ার, যেখানে দুইটা প্রোটোকল আছে, IPv4 এবং IPv6, ইন্টারনেট প্রোটোকল ভার্সন 4, ইন্টারনেট প্রোটোকল ভার্সন 6। Provide services to allow in devices to exchange data. IP version 4 and IP version 6 are the principal network layer communication protocol. So the network layer performs 4 basic operation. Network layer তিনটা কাজ করে। কি কি? অ্যাড্রেসিং ইন ডিভাইসেস, ইন ডিভাইসগুলোকে অ্যাড্রেসিং করে, এনক্যাপসুলেশন করে, অর্থাৎ ফ্রেমটাকে একটা কি করে, এনক্যাপসুলেশন কি জিনিস আগেই বলেছিলাম, একটা ক্যাপসুলের মধ্যে ভরে রাখে, অর্থাৎ এটার উপর একটা আবরণ তৈরি করে, মানে ওই যে হেডার বা এগুলা যে দেয় সেটাই। তারপরে রাউটিং, এক জায়গা থেকে আরেক জায়গায় পাঠায়। আর হচ্ছে আবার ডিএনক্যাপসুলেশন করে, অর্থাৎ এই যে ক্যাপসুলের মধ্যে কোনো একটা জিনিস ঢুকালো, তো তারপরে এটা আবার বের করে দেখার জন্য ডিএনক্যাপসুলেশন করে। ওকে, সো ফাইন। এরপরে আমরা পরের ইয়েতে দেখি কি বলতেছে। আইপি এনক্যাপসুলেশনের কথাবার্তা বলবে এখানে। আইপি এনক্যাপসুলেটস দ্য ট্রান্সপোর্ট লেয়ার সেগমেন্ট। ট্রান্সপোর্ট লেয়ার থেকে যে সেগমেন্টটা আসে আইপি, এই লেয়ার সেটা কি করে, এনক্যাপসুলেট করে। ঠিক আছে। আইপি ক্যান ইউজ আইদার এন IPv4 or IPv6 প্যাকেট and not impact the layer 4 সেগমেন্ট। লেয়ার 4 সেগমেন্টকে কোনো ইম্প্যাক্ট দেয় না বা কোনো ধরনের সেখানে সমস্যা করে না। লেয়ার 4 বলতে কি বোঝাচ্ছে আপনাকে একটু বলি। এখান থেকে আসতেছে তো এই ট্রান্সপোর্ট লেয়ার পর্যন্ত যেই জিনিসটা, এইটাকে কোনো ইফেক্ট সে দেয় না। ঠিক আছে, লেয়ার 4 বলতে এই ট্রান্সপোর্ট লেয়ারকে বোঝাচ্ছে। এবং সে আসলে তার মতো করে একটা হেডার দেয়। Okay, IP packet will be examined by all layer 3 devices as it traverses the network. So এই IP packet এটা লেয়ার 3 ডিভাইস যেগুলো সেগুলো কি করবে, এক্সামিন করবে। ঠিক আছে, কারণ এটা হচ্ছে নেটওয়ার্ক লেয়ারের কাজ। ওকে, the IP addressing does not change from source to destination. সোর্স থেকে ডেস্টিনেশনে আইপি অ্যাড্রেস চেঞ্জ হয় না। ওকে, NAT will change addressing but will be discussed in later module. NAT হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেশন। তো এই NAT একটা জিনিস আছে, সেটা নিয়ে আমরা আরো পরে কথা বলবো, যেটা অ্যাড্রেসিং চেঞ্জ করে, বাট সেটা ভিন্ন ব্যাপার, সেটা নিয়ে পরে আমরা কথা বলবো আর কি। আচ্ছা, এরপরে আসেন, এখানে একটা আইপি প্যাকেটের ছবি দেখতে পাচ্ছেন যে নেটওয়ার্ক লেয়ার এনক্যাপসুলেশন, এই যে ট্রান্সপোর্ট লেয়ার থেকে যে ডেটাটা আসতেছে সেই, সো এই পাশের এটা বলতেছিলাম, এই যে ট্রান্সপোর্ট লেয়ার থেকে যে জিনিসটা আসতেছে ডেটা, ট্রান্সপোর্ট লেয়ারের পিডিইউ আমরা এটা বলে থাকি। সো এই সেগমেন্ট হেডার ট্রান্সপোর্ট লেয়ারের, তো এইটাকে সে কোনো কিছু টাচ করে না, বা এটার হেডারটার সাথে এটার কোনো সম্পর্কই নেই। সে হচ্ছে এটাকে ডেটা হিসাবে নেয়, অর্থাৎ সেগমেন্ট ওই আগের লেয়ার থেকে যতটুকু জিনিস আসতেছে সেটাকে সে ডেটা হিসাবে নিয়ে এটার উপরে একটা হেডার অ্যাড করে দেয়। ঠিক আছে, আইপি হেডার বলা হচ্ছে এটাকে। এটা মিলেই আইপি প্যাকেট হচ্ছে। সো এটা হচ্ছে নেটওয়ার্ক লেয়ার পিডিইউ। আর এটা ছিল এতটুকু পর্যন্ত যে হেডারটা অ্যাড করলো এই ট্রান্সপোর্ট লেয়ার, সেটাকে বলা হচ্ছিল ট্রান্সপোর্ট লেয়ার পিডিইউ। ঠিক আছে, ওকে, দেন ফাইন। পরবর্তীতে আমরা আসি দেখি
ক্যারেক্টারিস্টিক্স অফ আইপি, আইপি এর ক্যারেক্টারিস্টিক্স কি সেগুলো বলতেছে। আইপি ইজ mean to have low overhead and may be described as connectionless, best effort, media independent. ওকে, তো আসেন এরপরে দেখি আমরা প্রত্যেকটার বর্ণনা ওরা দিবে। আইপি ইজ কানেকশনলেস, ঠিক আছে। সো কানেকশনলেস বলতে আসলে কি বোঝাচ্ছে? আইপি ডাজ নট এস্টাবলিশ এ কানেকশন উইথ দ্য ডেস্টিনেশন বিফোর সেন্ডিং প্যাকেট। তো আইপি কি করে? ডেস্টিনেশনের সাথে কানেকশন মানে কি বলে, কোনো ধরনের কানেকশন এস্টাবলিশ করে না, প্যাকেট পাঠানোর আগে কোনো ধরনের আলাদা কানেকশন এস্টাবলিশ করে না, এই জন্য এটাকে কানেকশনলেস বলা হচ্ছে। দ্যার ইজ নো কন্ট্রোল ইনফরমেশন নিডেড, কোনো কন্ট্রোল ইনফরমেশনও দরকার হয় না। সিঙ্ক্রোনাইজেশন, অ্যাকনলেজমেন্ট, সিঙ্ক্রোনাইজেশনস যারা কম্পিউটার সায়েন্সের ব্যাকগ্রাউন্ড থেকে এসেছেন তারা সিঙ্ক্রোনাইজেশন সম্পর্কে জানেন, আর যারা জানেন না তাদেরকে একটু ধারণা দেওয়ার চেষ্টা করি। সিঙ্ক্রোনাইজেশন হচ্ছে, ধরেন যে কিছু ডেটা, এই এই যে আমরা ধরেন যে কি বলে, অনেক সময় ধরেন যে একটা ফুটবল খেলা দেখতেছি, আপনিও দেখতেছেন আমিও দেখতেছি। অনেক সময় দেখা যায় না যে আপনি যে দেখতেছেন এটা আপনার ডাটাটা একটু পরে আসতেছে, আমি হয়তো দেখতেছি যে গোল বলে আমি চিল্লাচ্ছি, আমি গোল দেখে ফেলছি, কিন্তু দেখা যায় যে আপনি একটু ল্যাগিং এ পড়ে আছেন, আপনি হচ্ছে মানে এখনো গোলটা দেখতে পান নাই, ঠিক আছে। আবার এরকম হয় অনেক সময় যে এক বাসায় অনেকে মিলে দেখতেছে, তাদেরটা হয়তো একটু দ্রুত ডাটা চলে আসতেছে, তো তারা ওখানে গোল বলে চিল্লান দিল, আবার পরে একটু পরে পাশের বাসায় আবার গোল বলে চিল্লান দিল। কারণ কি? কারণ হচ্ছে ওই যে সিঙ্ক্রোনাইজেশনের একটা কি হয়ে গেছে, একটু ডিফারেন্স হয়ে গেছে আর কি, মানে সিঙ্ক্রোনাইজেশনটা ঠিক হয় নাই। ঠিক হয় নাই বলতে কি বলে এটাকে, একটু এক জায়গায় একটু ল্যাগিং এ পড়ে গেছে, মানে কিছু জাম হয়ে গেছে, অথবা কি বলে, অনেক সময় এরকম হয় যে হয়তো পরের ডেটা সে আগে দেখে ফেলতেছে, মাঝখানের কোনো একটা জায়গা হয়তো সে মানে ডেটা পায়ই নাই, ঠিক আছে। ডেটা পায় নাই, তো তখন দেখা যায় না যে ওকে যখন ছক্কাটা মারলো সেই ছক্কার মারার দৃশ্যটা আপনি দেখতে পারলেন না, ঠিক আছে। তো এখন ওইটা আবার চাইলে পরে আবার দেখানো যেত, কিন্তু ওইটা আবার কি বলে, ওই প্রোটোকলটার নিয়ম হচ্ছে একটু ভিন্ন, ঠিক আছে। ওই প্রোটোকলটা যেটা করে সেটা হলো ওগুলা যে মিস হয়ে গেছে সেই মিসগুলো আপনাকে আর পাঠায় না, কারণ আপনাকে যদি ওই মিসগুলো পাঠাতে যায় তাহলে এখন রান টাইমে যেটা হচ্ছে সেই জিনিসটা পাঠাতে পারবে না, ঠিক আছে। যদি এরকম দরকার হইতো যেখানে যে আপনার ডেটাটা আবার পরে আপনি দেখতে চান, তাহলে আগেরটা পরে পরেরটা আগে চলে আসতো, তখন এখানেও একটা সিঙ্ক্রোনাইজেশনের প্রবলেম হতো, ঠিক আছে। তো এটা জাস্ট সিঙ্ক্রোনাইজেশন সম্পর্কে একটু ধারণা দেওয়ার চেষ্টা করলাম আর কি, যে সব জায়গায় সমানভাবে সুন্দরভাবে যাচ্ছে এবং আগেরটা আগে যাচ্ছে পরেরটা পরে যাচ্ছে, এই এই ধরনের জিনিসগুলো মানে সবাই সমান তালে আছে সেই জিনিসগুলো কনফার্ম করা, এই জিনিসগুলো আর কি যদি কনফার্ম করে তাহলে সেগুলোকে বলা হচ্ছে সিঙ্ক্রোনাস সিস্টেম বা সিঙ্ক্রোনাইজেশন আছে, আর নাইলে বলা হচ্ছে অ্যাসিঙ্ক্রোনাস বা সিঙ্ক্রোনাইজেশন নাই। অ্যাকনলেজমেন্ট কি জিনিস? আপনি যে ডেটাটা পাইলেন সেটা আমাকে ইনফর্ম করা। ধরেন যে এখান থেকে যে এই যে ডেটাটা একটা পাঠানো হচ্ছে, একটা আইপি প্যাকেট পাঠানো হচ্ছে, সে কোনো কিছু আসলে জানতে চাইবে না যে এই প্যাকেটটা কি যে পৌঁছলো না কি হলো না হলো, তার আর কোনো মাথা ব্যথা নাই। অর্থাৎ যে পাঠাইলো তার আর কোনো মাথা ব্যথা নাই, বুঝতে পারছেন? যদি মাথা ব্যথা থাকতো তাহলে ওই অ্যাকনলেজমেন্টটা থাকতো, মানে পাঠানোর পরে ওয়েট করতে থাকতো যে সে কি আবার পাইছে না না পাইছে সেটা আমাকে জানাক। আইপি এই জিনিসটা করে না আর কি, সে কোনো ধরনের অ্যাকনলেজমেন্ট এক্সপেক্ট করে না, কারণ এক্সপেক্ট করলে কি করতে হবে, বসে থাকতে হবে। বসে থাকা মানেই নেটওয়ার্কের মধ্যে একটা গ্যাঞ্জাম সৃষ্টি করা। আচ্ছা, এটা অন্য লেয়ার অন্য ভাবে হয়তো করতে পারে, কিন্তু এই আইপি করে না, তো এই জন্য এটাকে বলা হচ্ছে কানেকশন লেস। ওকে, ওকে, এরপরে আসেন দ্য ডেস্টিনেশন উইল রিসিভ দ্য প্যাকেট when it arrives. সো ডেস্টিনেশন যখন এটা চলে আসবে তখন পাবে, বাট নো প্রি নোটিফিকেশনস আর সেন্ড বাই আইবি। অর্থাৎ সে যে ডাটা পাঠানো শুরু করতেছে আর প্যাকেট পাঠানো শুরু করতেছে, এই ধরনের কোনো আগে জানায় রাখে না যে ওকে কালকে আপনার প্যাকেট পাঠানো শুরু করব,
ঠিক আছে? তো এরকম কোনো ধরনের কোনো কিছু জানায় না। তো এই সমস্ত কারণে আসলে এটাকে কানেকশনলেস বলা হচ্ছে। ওকে, ইফ দেয়ার ইজ a need for connection oriented traffic, then another protocol will handle this, typically TCP at the transport layer. So এই একটু আগে আমি যে কথাটা বললাম যে যদি আপনার কানেকশন ওরিয়েন্টেড দরকার হয়, অর্থাৎ ওই পাশ থেকে অ্যাকনলেজমেন্ট আর ওই পাশে ঠিকঠাক মতো পাচ্ছে কিনা, এই ধরনের জিনিসগুলো যদি আপনার দরকার হয়, অন্য কোনো প্রোটোকল সেটা অন্য কোনো লেয়ারে হ্যান্ডেল করবে। এটা আইপি লেয়ারের আসলে দেখার বিষয় না, সোজা কথা যেটা। সো আইপি লেয়ারটা একটা কানেকশনলেস লেয়ার। ওকে, বেস্ট এফোর্ট। বেস্ট এফোর্ট দিয়ে কি বোঝাচ্ছে? আইপি ইজ বেস্ট এফোর্ট, আইপি উইল নট গ্যারান্টি ডেলিভারি অফ দ্য প্যাকেট। অর্থাৎ সে এটা পাঠায় দিচ্ছে তো দিচ্ছে, এটা কি ডেলিভারি হইলো না হইলো সেটার অ্যাকনোলেজমেন্ট কোনো সে রাখে না, বা ওগুলোর জন্য বসে থাকে না যে আপনি পাইছেন আর না পাইছেন। অর্থাৎ সে নিজেই মনে করে ভিআইপি, আবার কারে আমি ভিআইপি হিসেবে চিন্তা করব এবং কার জন্য বসে থাকবো? আমি পাঠাই দিছি, তুমি পাইলে পাইছো, না পাইলে কি করছো এটা পরের ব্যাপার। ঠিক আছে? সো সে এগুলি গ্যারান্টি করে না। আচ্ছা, আইপি হ্যাজ রিডিউসড ওভারহেড সিন্স দেয়ার ইজ নো মেকানিজম টু রিসেন্ড ডেটা দ্যাট ইজ নট রিসিভড। ঠিক আছে, মানে আপনি যখনই আসলে কাউকে ভিআইপি মনে করবেন এবং ভিআইপি মনে করে আপনি তার জন্য ওয়েট করবেন, তখনই কি আপনার কিন্তু একটা ওভারহেড বেড়ে যাচ্ছে যে আপনার বস বা আপনার আপনি যাকে ভিআইপি মনে করতেছেন, সে যখন কোনো একটা কিছু চাবে বা তাকে কোনো কিছু একটা দিবেন, তখনই কিন্তু আপনার এখানে একটা ওভারহেড তৈরি হবে। আপনি তার জন্য, মানে সোজা কথা, তার জন্য একটা সময় আপনাকে বরাদ্দ রাখতে হবে, বা এখানে একটা আপনার টাইম লস যাবে। সো সেই ধরনের কোনো কিছু যেহেতু সে করে না, অর্থাৎ এতক্ষণের মধ্যে কি আপনি পাইলেন না, না পাইলেন, না পাইলে আবার সেন্ড করা, তার মানে এটার জন্য তো কিছু রিসোর্স আপনাকে কি করতে হবে, অকুপাই করে রাখতে হবে। তো সেটা সে যেহেতু করে না, এবং তার তার জন্য তার এই রিসোর্সটাও লাগতেছে না, তো এই জন্য বলা হচ্ছে রিডিউসড ওভারহেড। ওভারহেড মানে হচ্ছে যেটা আসলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে, বা কি বলে এটাকে, ধরেন যে ওই যারা ইলেকট্রিক্যাল বুঝেন, রেজিস্ট্যান্স তো বুঝেন, রেজিস্ট্যান্সের কারণে ইলেকট্রিক ফ্লোটা বাধাগ্রস্ত হয়। এরকম ওভারহেড হচ্ছে আপনার এই বাধাগ্রস্ত হয়ে যেই ক্ষতিটা হলো, এই ক্ষতিটাকে ওভারহেডটা বলে আর কি। সো রিডিউসড ওভারহেড, আমরা ওই ধরনের মানে কি বলে এই ক্ষতিটা কম পাই। ঠিক আছে, আইপি ডাজ নট এক্সপেক্ট অ্যাকনলেজমেন্ট, যেটা আগেই বলেছি, আইপি ডাজ নট নো ইফ দ্য আদার ডিভাইস ইজ অপারেশনাল অর ইফ ইট রিসিভড দ্য প্যাকেট। সো সে জানেও না যে আসলে এই যে এখান থেকে দেখেন 3টা প্যাকেট পাঠিয়ে দিল, প্যাকেটস আর রাউটেড থ্রু দ্য নেটওয়ার্ক কুইকলি। রাউটেড বলতে যেটা বোঝাচ্ছে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় এই যে যাচ্ছে, যে এটাকে আমরা বলি রাউটিং আর কি। সো এই এখান থেকে সে যাচ্ছে, এখানে 3টা প্যাকেট ছিল, এখানে 2টা প্যাকেট হয়ে গেছে, এই একটা যে লস হয়ে গেছে না কি হয়েছে এটা তার দেখার বিষয় না, সে আসলে এগুলা মানে চিন্তাও করতেছে না, এগুলোর ধারেও না। ঠিক আছে, সোজা কথা। ওকে, দেন আসেন মিডিয়া ইন্ডিপেন্ডেন্ট। কোন মিডিয়া দিয়ে যাচ্ছে, কোন জায়গায় অপটিক্যাল ফাইবার, কোথায় কপার, কোথায় সিরিয়াল কেবল, কোথায় ওয়্যারলেস, এটাতে তার কিচ্ছু আসে যায় না। আইপি ইজ আনরিলায়েবল, ইট ক্যানট ম্যানেজ অর ফিক্স আনডেলিভার্ড অর করাপ্ট প্যাকেটস, আইপি ক্যানট রিট্রান্সমিট আফটার এন এরর, আইপি ক্যানট রিঅ্যালাইন আউট অফ সিকোয়েন্স প্যাকেটস, আইপি মাস্ট রিলে অন আদার প্রোটোকলস ফর দিস ফাংশনস। তো এই যে এই জিনিসগুলো যে করতেছে না, এগুলো কাউকে না কাউকে তো করতে হবে, নাইলে তো জিনিসগুলো ম্যানেজমেন্ট কিভাবে হবে? তো সেটা অন্য কেউ হ্যান্ডেল করবে। তো সেই জন্য আইপি অন্য প্রোটোকলের উপরে ডিপেন্ডেন্ট, কিন্তু আইপি মিডিয়া ইন্ডিপেন্ডেন্ট। আপনি তাকে কোন ওয়্যারের মধ্যে দিয়ে নিলেন বা ওয়্যার ছাড়া ওয়্যারলেস দিয়ে নিলেন, এটাতে তার কোনো মাথা ব্যথা নাই, চিন্তাও নাই। আপনি ডেটা পাস করতে পারলে সে খুশি। Okay, IP does not concern itself with the type of frame required at the data link layer or the media type at the physical layer. IP can be sent over any media type, copper, fiber or wireless. ঠিক আছে, তো আমরা মিডিয়া ইন্ডিপেন্ডেন্ট যে এই কথাটা আমরা বললাম, অর্থাৎ আপনার এখানে যেমন দেখতেছেন কপার ইথারনেট, কপার সিরিয়াল এবং অপটিক্যাল ফাইবার দিয়ে যাচ্ছে, কপার ইথারনেট দিয়ে, ওয়্যারলেস দিয়ে প্যাকেটটা
ডেস্টিনেশনে পৌঁছলো। সো ওয়্যার এর উপরে এটার কোনো ডিপেন্ডেন্সি নাই, ঠিক আছে। নেক্সট আমরা দেখি মিডিয়া ইন্ডিপেন্ডেন্ট সম্পর্কে আরো কিছু কথা বলতেছে, যেন দ্য নেটওয়ার্ক লেয়ার উইল এস্টাবলিশ দ্য ম্যাক্সিমাম ট্রান্সমিশন ইউনিট, এমটিইউ বলা হয়। নেটওয়ার্ক লেয়ার রিসিভস দ্য দিস ফ্রম কন্ট্রোল ইনফরমেশন সেন্ড বাই দ্য ডাটা লিঙ্ক লেয়ার। সো ডাটা লিঙ্ক লেয়ার থেকে এই ইনফরমেশন রিসিভ করে দ্য নেটওয়ার্ক দেন এস্টাবলিশেস দ্য এমটিইউ সাইজ, অর্থাৎ ম্যাক্সিমাম ট্রান্সমিশন ইউনিটটা কত হবে, অর্থাৎ একসাথে আপনি যে ডেটা পাঠাবেন এটা সর্বোচ্চ কতটুকু, হ্যাঁ, সেই ইউনিটটা ডিটারমাইন কিভাবে হবে, এই ডেটা লিঙ্ক লেয়ার থেকে ডেটা লিঙ্ক লেয়ার এটা কন্ট্রোল করবে এবং তারপরে নেটওয়ার্ক লেয়ার সেটা এস্টাবলিশ করবে বা ঠিক করবে, ঠিক আছে। ওকে, ফ্র্যাগমেন্টেশন ইজ হোয়েন লেয়ার 3 স্প্লিটস দ্য IPv4 প্যাকেট ইনটু স্মলার ইউনিটস, অর্থাৎ IPv4 যদি প্যাকেট বড় হয় তাহলে তো স্প্লিট করতে হবে, কারণ আমরা জানি 1518 বাইটের উপরে আপনি আসলে পাঠাতে পারবেন না, ঠিক আছে। ফ্র্যাগমেন্টেশন বলতে বোঝায় আসলে এই সেগমেন্টেশন, ফ্র্যাগমেন্টেশন এগুলা যদিও কিছু পার্থক্য আছে কিন্তু কাছাকাছি জিনিস, অর্থাৎ ফ্র্যাগমেন্ট করা মানে হচ্ছে ভাগ করা, ঠিক আছে। সো ফ্র্যাগমেন্টিং কজ ল্যাটেন্সি, IP6 does not fragment packets. ওকে, ফ্র্যাগমেন্টিং কজ ল্যাটেন্সি, এই যে ফ্র্যাগমেন্ট করে যে পাঠাচ্ছে এগুলি কিন্তু আপনার একটা ল্যাটেন্সি তৈরি করে। ল্যাটেন্সি মানে কি, স্লো হওয়ার একটা কি বলে জায়গা তৈরি করে। IPv6 ডাজ নট ফ্র্যাগমেন্ট প্যাকেট, IPv6 প্যাকেটকে ভাঙে না বা ফ্র্যাগমেন্ট করে না। এক্সাম্পল, রাউটার গোজ from Ethernet to a slow one with a smaller MTU. ওকে, পরবর্তীতে আমরা দেখি IPv4 প্যাকেট নিয়ে কিছু কথাবার্তা বলবে। IPv4 প্যাকেট হেডারের মধ্যে কি কি থাকে, সম্ভবত এগুলা নিয়ে আমরা এখানে জানতে পারবো। IPv4 is the primary communication protocol for the network layer. So IPv4 এখনো প্রাইমারি, IPv6 অনেক জায়গায় চালু হয়েছে। So the network header has many purposes. নেটওয়ার্ক হেডারের মধ্যে কি থাকে বা এটার পারপাস কি সেটা আমরা জানবো। It ensures the packet is sent in the correct direction to the destination, অর্থাৎ এটা নিশ্চিত করে যে এটা আপনার কারেক্ট ডিরেকশনে অর্থাৎ ডেস্টিনেশনের দিকেই যাচ্ছে। ইট কন্টেইনস ইনফরমেশন ফর নেটওয়ার্ক লেয়ার প্রসেসিং ইন ভেরিয়াস ফিল্ডস, এটা বিভিন্ন ইনফরমেশন রাখে নেটওয়ার্ক লেয়ার প্রসেসিং এর জন্য, যেগুলো কাজে লাগে, অনেক ধরনের অনেক ফিল্ড থাকে। ওকে, দ্য ইনফরমেশন ইন দ্য হেডার ইজ ইউজড বাই অল লেয়ার 3 ডিভাইসেস দ্যাট হ্যান্ডেল দ্য প্যাকেট। সো লেয়ার 3 ডিভাইস যেগুলো আছে, রাউটার বা লেয়ার 3 সুইচ আছে, এরা হচ্ছে এই ইনফরমেশনগুলো ইউজ করে প্যাকেট হ্যান্ডেল করার জন্য, প্যাকেটকে কোন দিকে পাঠাবে বা প্যাকেটের কোন অনেক বিভিন্ন ধরনের বৈশিষ্ট্য দরকার হয়, তো সেগুলো ম্যানেজ করার জন্য। ওকে, দেন আসেন এই যে এখানে আরেকটু ডিটেইলড আপনারা দেখতে পাচ্ছেন যে IPv4 প্যাকেট হেডার কি কেমন থাকে। আমাদের মনে আছে কিনা আমরা যখন ওই সিমুলেশন মোডে দেখেছিলাম পিডিইউ এর একটা পিডিইউর কি বলে কোন লেয়ারে কি থাকে না থাকে, ওখানে কিন্তু বাইট বাই বাইট দেখা যাচ্ছিল, তো ওইখানে কিন্তু এই ধরনের একটা ভাগ আপনি দেখতে পাবেন। Okay, so IPv4 network header characteristics, it is in binary, এটা binary, এটা তো সবাই জানে, contains several field of information, অনেকগুলো field থাকে, diagram is read from left to right, 4 bytes per line, so 4 বাইট পার লাইনে করে আপনার ডায়াগ্রাম লেফট টু রাইট স্ক্যান করা হয় বা লেফট টু রাইট, আসলে তো এখানে মানে কি বলে আপনার 4 5 20, 1 2 3 4 5 লাইন না, এই 5 লাইনে তো প্রতিটার মধ্যে 4 বাইট করে আছে, 4 মানে 4 5 20, এই 20 বাইট এখানে দেখা যাচ্ছে এই হেডারের ইনফরমেশনটা, তাই না? তো এইটা তো আসলে এরকম কি বলে লাইন বাই লাইন করে থাকে না, বরং একসাথে পরপর যেতে থাকে। তো প্রথম এটা এই যে বলতেছে লেফট টু রাইট স্ক্যান হবে, মানে এখান থেকে স্ক্যান শুরু, তারপরে এই যে নিচের দিকে যেতে থাকবে এরকম। ওকে, দ্য টু মোস্ট ইম্পর্টেন্ট ফিল্ডস আর সোর্স এন্ড ডেস্টিনেশন। সোর্স আইপি এবং ডেস্টিনেশন আইপি। আমাদের মনে আছে কিনা আইপি অ্যাড্রেস, IPv4 অ্যাড্রেস কত বাইট করে জায়গা নেয়?
4টা হেক্টের থাকে, প্রতি হেক্টের জায়গা নেয় 8 হচ্ছে করে স্যার 8 32 8 কি 8 স্যার 8 বিট করে স্যার 8 আপনার বিট বা জি 1 বাইট, তাই তো? জি গুড। একবার জি সো এই যে 4টা যেহেতু 1 বাইট করে থাকে, বা 32 বিটের কথা যদি চিন্তা করেন, 32 বিটে হচ্ছে 4টা বাইট। তার মানে এই যে এক লাইনে এই উপরে দেখেন বাইট নাম্বার 1 2 3 4 দেওয়া আছে, তার মানে সে পুরো 4টা বাইটই দখল করতেছে। ডেস্টিনেশন আইপির জন্য সেম 4টা বাইটই দরকার, বা 32 বিটই দরকার। সো এর আগে কিছু জিনিসপত্র থাকে, এগুলো সম্পর্কে একটু আমরা জানবো। প্রোটোকলস মে হ্যাভ ওয়ান অর মোর ফাংশনস, ঠিক আছে? আচ্ছা, এই যে প্রথমে দেখেন বাইট 1, প্রথম বাইটটাকে আবার 2 ভাগে ভাগ করতেছে। এগুলোকে আবার মানে একটা বাইটের অর্ধেক, এটাকে বলা হয় নিবল, ঠিক আছে? সো এই যে একটা নিব, এইটা দিয়ে ভার্সন বোঝানো হয়। 4টা তো 0 1 0 0, এটা যদি লেখা থাকে এখানে তাহলে বুঝবে আইপিভি ভার্সন 4। আর যদি 0 1 1 0 লেখা থাকে তাহলে বুঝতে পারবে কি আইপিভি ভার্সন 6, অর্থাৎ বাইনারি আর কি, 4 এর বাইনারি। আর যদি আইপিভি ভার্সন 6 হয় তাহলে এটা মানে আইপিভি প্যাকেট, আইপিভি 4 এর প্যাকেটও আছে, 6 এর প্যাকেটও আছে। তারপরে ইন্টারনেট হেডার লেন্থ, তারপর ডিএসসিপি, ইসিএন, এগুলো বিভিন্ন আছে। টোটাল লেন্থ, আইডেন্টিফিকেশন, ফ্ল্যাগ, ফ্র্যাগমেন্ট, অফসেট, টাইম টু লিভ, এখানে থাকে হচ্ছে কতক্ষণ এটা, মানে যাতে একটা সময় সারা জীবন এটা কি বলে আমাদের নেটওয়ার্কে, বিভিন্ন নেটওয়ার্কে ঘুরে ঘুরে কি না করে, সবাইকে বিরক্ত না করে, একটা সময় যাতে এটা ডেড হয়ে যায় বা ডিসকার্ড হয়ে যায়, সেজন্য একটা টাইমার সেট করে দেওয়া হয় এটার মধ্যে, যে কতটা হপের পরে এটা শেষ হয়ে যাবে, নিঃশেষ হয়ে যাবে। প্রোটোকল হেডার চেকসাম, আমার মনে হয় সম্ভবত এগুলো সম্পর্কে যেগুলো দরকার পরবর্তীতে আলোচনা করবে, আর যেগুলো দরকার নাই খুব একটা আলোচনা করবে না। তো এখানে একটা আমরা ধারণা মোটামুটি পেলাম, আবার ফিল্ডগুলো সম্পর্কে হয়তো অত ডিটেইল, কতটুকু ডিটেইল আলোচনা করা যাবে সেটা আমরা নেক্সটে দেখি। সো এই যে এখানে বলতেছে প্রতিটা ফিল্ড সম্পর্কে ভার্সন, দিস উইল বি V4 as opposed to V6, a 4 বাইট, ঠিক আছে? সো 4 বাইট, 4 বিট ফিল্ড, সরি 4 বাইট না। ওকে, ডিফারেন্সিয়েটেড সার্ভিস, ডিএস যেটাকে বলা হচ্ছে, ইউজড ফর কিউএস, ডিফারেন্ট ডিএস, ডিফ সার্ভ, আর একটা হচ্ছে ইন্ট সার্ভ, তাই তো, টস টাইপ অফ সার্ভিস। সো এই এই অংশটা আসলে ইউজ হচ্ছে আপনার ওই কোয়ালিটি অফ সার্ভিস এই ইয়ের জন্য, এবং টাইপ অফ সার্ভিসের জন্য এই অংশটা বরাদ্দ। হেডার চেকসাম, ঠিক আছে, হেডার চেকসাম একটা ব্যাপার আছে। হেডার চেকসাম দিয়ে ওই প্রতিটা ডেটারই একটা চেকসাম বের করা যায়। আপনার মানে এটা নিয়ে যদি আরো বেশি পড়ালেখা করতে চান করতে পারেন। তো তারা হচ্ছে এই এই ডাটাটার একটা চেকসাম বের করে, ঠিক আছে? একটা অ্যালগোরিদম আছে বা প্রোগ্রাম আছে, সেইটা দিয়ে চেকসাম বের করা যায়। আপনারা অনেক অনেক ইয়েতেই দেখবেন, ওয়েবসাইটে দেখবেন, আপনি ফাইলটা নামানোর পরে ওরা একটা ওখানে চেকসাম দিয়ে রাখে যে অরিজিনাল ফাইলে আপনি নামাইলেন কিনা। আপনার এখানে চেকসাম কম্পিউট করার জন্য একটা ওয়ে বলে দেয় যে আপনার কম্পিউটার এভাবে আপনি চেকসাম বের করতে পারেন, এবং আপনি এটা মিলিয়ে দেখেন এটা কিনা। যদি এটা হয় তার মানে আমাদের এখান থেকে সঠিকটাই আপনি নামিয়েছেন, আর যদি না হয় তার মানে এটা ডিফারেন্ট, মানে কোথাও করাপ্টেড হয়েছে, ঠিক আছে? সো এটা আসলে একটা এরর চেকিং এর মেকানিজম বলতে পারেন। সেটা এটার জন্য করাপশন হয়েছে কিনা সেটা জাস্ট চেক করা হয়। টাইম টু লিভ, টিটিএল যেটাকে বলা হয়, লেয়ার 3 হপ কাউন্ট, অর্থাৎ কয়টা হপ বা ডিভাইসে যাওয়ার পরে এটা নিঃশেষ হয়ে যাবে। প্রতি হপ এক করে কমাতে থাকে এটা। when it becomes 0 the router will discard the packet, এটা এক কমতে কমতে যখন 0 হয়ে যাবে তখন রাউটার কি করবে, ডিসকার্ড করে দিবে এটাকে। প্রোটোকল, অর্থাৎ আপনি কোন প্রোটোকলের ডেটা পাঠাচ্ছেন, আইসিএমপি, টিসিপি, ইউডিপি, আর কোন প্রোটোকল, সেটা হচ্ছে এখানে দিবে। সোর্স আইপি অ্যাড্রেস, ডেস্টিনেশন আইপি অ্যাড্রেস, এগুলো। সো যেই সমস্ত ফিল্ডগুলো সম্পর্কে বলা দরকার তারা একটু এখানে বলে দিয়েছে, সিগনিফিকেন্ট ফিল্ডস ইন IPv4 হেডার। ওকে, তারপরে এখানে আমাদের একটা ভিডিও আছে,
যেটা IPv4 হেডার চেক করে। So, আমরা এটা একটু দেখি। অর্থাৎ ওয়ারশার্ক প্যাকেট ক্যাপচার থেকে তার এই স্ক্রিনশটটা নেওয়া, যেটা আপনার এখানে আপনিও করতে পারবেন। সো এখানে নেটওয়ার্ক লেয়ার এর যে প্যাকেটের ইনফরমেশন গুলো আছে এটাকে এক্সপ্লেন করে এখানে দেখা হচ্ছে। সো দেখি আমরা কি বলে, কি হচ্ছে সেটা দেখব। সো উপরে একটা সামারি দেওয়া আর কি, যে এটা IPv ভার্সন 4 এবং সোর্স ডেস্টিনেশন এগুলি দিয়ে কিছু সামারি দেওয়া আছে উপরে। এটা ওয়ারশার্কের কি বলে ফিচার। আর নিচে যে ইনফরমেশন গুলো দেওয়া সেইগুলো কিন্তু আমার মেইন হেডারের মধ্যে যেগুলো আছে, ভার্সন 4 প্রথমে, তারপরে হেডার লেন, তারপরে ডিএস যে এটা দেখলাম আমরা, সেটার মধ্যে বিভিন্ন দেওয়া আছে, টোটাল লেন্থ কত, আইডেন্টিফিকেশন একটা নাম্বার দেওয়া, ফ্ল্যাগ, ফ্র্যাগমেন্ট অফসেট। এই ফ্ল্যাগটা দেওয়া মানে হচ্ছে কোনো ধরনের ফ্র্যাগমেন্ট করবে না, অর্থাৎ ভাগ করবে না। তারপরে টাইম টু লিভ, TTL যেটা 128 হপ দেওয়া আছে, সাধারণত 30-32টার বেশি যায় না। ওকে, তারপর TCP প্রোটোকল, এটা চেকসাম দেওয়া আছে, সোর্স ডিস্টিংশন, সেগুলো বলবে, আমরা দেখি। সো মিনিমাম সাইজ হচ্ছে 20, একটা IPv4 হেডারের মিনিমাম সাইজ 20, সেটা একটু বলে নিল। এখানে ভিডিওর সাউন্ড শোনা যাচ্ছে। স্যার ভিডিও এখনো স্টার্ট হয়নি আমার স্ক্রিনে আর কি স্যার। আচ্ছা, ভিডিওর সাউন্ড শোনা যাচ্ছে না। ওকে, তাহলে আমি স্টার্টও হয়নি। The differentiated services field, which is used for packet prioritization and is useful for applications like voice over IP, the total length of the packet, the identification number, which is used for fragmentation, the flags, you can see that the DF bit has been set, which stands for don't fragment. This packet is not large enough or is not identified for fragmentation. Fragment. The TTL, or time to live, which is set to 128. Every time a packet is routed from one hop to the next. আচ্ছা, এখানে একটু বললো আর কি যে এই প্যাকেটটা হয়তো অত বড় না, 1518 বাইট বা ওরকম, এর যে ওইরকম বড় হয়ে যায় নাই, যার কারণে এটা আসলে ফ্র্যাগমেন্ট হয়তো করা লাগে না। এই জন্য এই ফ্ল্যাগ একটা দিয়ে রেখেছে, এই ফ্ল্যাগ দিয়ে বোঝা যায় যে এটাকে কি ফ্র্যাগমেন্ট করতে হবে নাকি হবে না, আর আরো বিভিন্ন সিগন্যাল এখান থেকে দেওয়া যায়। সো এই ফ্ল্যাগটার মানে হচ্ছে যেটাকে তুমি ভেঙো না, ফ্র্যাগমেন্ট করো না। সো যখন ভাঙবে তখন আসলে এই ফ্র্যাগমেন্ট অফসেট এটার একটা গুরুত্ব আছে আর কি, কত নাম্বার সিরিয়ালে সে আছে না আছে এগুলো বোঝায়। The TTL number is reduced. When the TTL number reaches 0, the packet is dropped, ensuring that packets don't circulate on the internet forever on an endless loop. The TTL value is also used in ICM. তো এখানে যেটা বললো সেটা হলো টিটিএলটা দেওয়া হয় হচ্ছে এই যে প্রত্যেকবার এক করে কমায়, একটা হপ থেকে আরেকটা হপে, যাতে করে কোনো না কোনো সময় এটা ধ্বংস হয়ে যায়। কারণ নাইলে এটা যদি আজীবন ইনফাইনাইটলি কিয়ামত পর্যন্ত ইন্টারনেটের কোথাও না কোথাও ঘুরতে থাকে, তাহলে মানে কি বলে ম্যাসাকার হয়ে যাবে। মানে একটা তৈরি হইলো, একটা প্যাকেট তৈরি হলো এবং চলতে আছে, বিভিন্ন নেটওয়ার্ক জাম করে ফেলবে। এই জন্য সেটা থেকে মুক্তি পাওয়ার জন্য এই টিটিএলটা নেওয়া হয়েছে। trace routes and pings.
The protocol field lets us know the type of information to expect in the data portion of the packet. এখানে ডেটা পোর্শনের যে প্যাকেটগুলো আছে সেইটা কোন প্রোটোকলের, এই বিভিন্ন প্রোটোকলের জন্য বিভিন্ন নাম্বার নির্ধারিত আছে, যেমন 6 এটা দিয়ে বোঝাচ্ছে টিসিপি প্রোটোকল। A 6 identifies the data portion of this packet as being a TCP packet. The header checksum field, which allows routers to check to see if there are any errors or inconsistency in the IP header. If there is, the packet will be dropped. And then lastly, the source and destination IP addresses, which are the most important part of the IPv4 packet. Let's take a look at 2 more screenshots of Wireshark packet captures, and we'll see some similarities and differences. The next screenshot shows us that now we're looking at the 8th packet captured. The packet's source IP address is also 192.168.1.109, and the destination IP address is 192.168.1.1, except this packet is an HTTP GET request. So this is a request to a web server located এটা ওয়েব সার্ভারের রিকোয়েস্ট, এইচটিটিপি রিকোয়েস্ট যেটাকে আমরা বলে থাকি। তো এখানে সেটা কি বলে এটা দেওয়া, হেডারের ইনফরমেশন গুলো দেওয়া আছে, সেটা সম্পর্কে একটু বলবে। at 192.168.1.1. You can see that the network layer or internet layer information has been expanded, that it's also the IP version 4 protocol, and that we have similar information in the different fields. Notice under the total length field that this packet is 411 bytes compared to the previous packet, which was only 50. আগের প্যাকেটের চেয়ে এটা কিন্তু বড়। আগেরটা জাস্ট মিনিমাম ওই 20 মানে কত ছিল আগেরটা, আমরা যদি আগেরটায় দেখে আসি 52 ছিল, ঠিক আছে। আর এটার মধ্যে হচ্ছে আপনার 411, তার মানে আগেরটার তুলনায় এটা অনেক বড়। 2 bytes. You can tell that this packet has a lot more information, or is a much larger packet than the previous one. If we look below the Internet Protocol version 4 information, we can see the TCP information, and then below that there's hypertext transfer নিচে টিসিপির ইনফরমেশন আছে, for protocol or HTTP protocol information in this তার নিচে packet as well. এইচটিটিপির I'll move forward to the next তার নিচে এইচটিটিপির ইনফরমেশন আছে। packet, and you can see that this packet is the 16th packet captured right up here. It's also এটা একটা আইসিএমপি প্যাকেট, এটা আমরা ওই যে কি বলে পিং পাঠাই না, সেরকম একটা প্যাকেট। from host 192.168.1.109 to host 192.168.1.1, except this is the ICMP protocol. You can see from the information in the packet list window that this is an echo or ping request. If we look in the Internet Protocol version 4 information in the details area, we can see some minor differences. The version is still 4, the header length is still 20 bytes, but we can see that the flags are slightly different, and that the protocol field is now set to 1, indicating that the data portion of প্রোটোকলে 1 মানে 1 বলতে বোঝাচ্ছে আইসিএমপি প্রোটোকল। this packet is an ICMP protocol message. Notice that in the details window at the bottom here is an expanded area to look at the header information specific to ICMP. ঠিক আছে, সো আমরা এটা সম্পর্কে দেখলাম। এখন আসেন আমরা আবার যেতে ফিরে যাই আমাদের স্লাইডে। এরপর IPv6 প্যাকেট সম্পর্কে কিছু কথাবার্তা বলবে। আসেন দেখি লিমিটেশনস অফ IPv4, অর্থাৎ কেন আমাদের IPv6 এ যাওয়া লাগতেছে, IPv4 এর সমস্যাগুলো কোথায়, সেগুলো এখানে একটু বলবে। তো IPv4 হ্যাজ 3 মেজর লিমিটেশন, যেই 3টা মেজর লিমিটেশনের জন্য আসলে IPv6 এ আমরা এসেছি, এখানে সেটাই উল্লেখ করবে, তারা করতেছে। তো প্রথমটা হচ্ছে IPv4 অ্যাড্রেসের ডিপ্লেশন, অর্থাৎ IP4 অ্যাড্রেস আসলে শেষ হয়ে যাচ্ছে। এবং মানে যখন IPv4 অ্যাড্রেস আসছিল তখন আসলে তারা কেউই কল্পনা করে নাই যে এইভাবে ব্যাঙের ছাতার মতো IPv4 অ্যাড্রেস দরকার হবে। ঠিক আছে, মানে ব্যাঙের ছাতার মতো এত IP4 অ্যাড্রেস গজিয়ে উঠবে সারা বিশ্বব্যাপী। কারণ তখন মানুষ একটা কম্পিউটার মানে জায়ান্ট, বিরাট বড় কম্পিউটার ছিল, এবং এগুলো আসলে মিলিটারিদের মধ্যে মানে কমিউনিকেশনটা হইতো, সো দ্যাট মানে প্রাইভেট কেউ এই ধরনের পিসি কম্পিউটার
কে কিনতে পারে এগুলো আসলে তখন ধারণাই ছিল না, কারণ এত বড় জিনিস। এখন ধরেন যে আপনাকে যদি আমি বলি যে ওকে তার একটা প্রাইভেট আছে, হেলিকপ্টার আছে বা প্রাইভেট জেট বিমান আছে, ঠিক আছে, তখন আপনি তো চিন্তা করবেন যে মানে এরকম আর কয়জন পৃথিবীতে প্রাইভেট জেট বা প্রাইভেট বিমান এ ধরনের খুব বেশি মানুষ আপনি কল্পনা করতে পারবেন না। হুম। তো তখন ব্যাপারটা অনেকটা এরকমই ছিল, মানুষ মনে করতো যে খুব কমই। তো এটা তারা চিন্তা করে নাই যে আসলে IPv4 অ্যাড্রেস এত বেশি দরকার হবে। তো এখন আপনি যদি দেখেন 17 বিলিয়ন এর মতো ডিভাইস আছে সারা বিশ্বব্যাপী, আর IPv4 অ্যাড্রেস আছে হচ্ছে মাত্র চারের চেয়ে কিছু বেশি বিলিয়ন, ঠিক আছে, 4 পয়েন্ট সামথিং বিলিয়ন IPv4 অ্যাড্রেস। তাইলে সো আলটিমেটলি তারা যখন এটা উপলব্ধি করলো তখন একটা পোর্শন, বিভিন্ন পোর্শন থেকে পোর্শন মানুষের কাছ থেকে কিনে নিল, মানে যাদের কাছে বিক্রি করে দিছিল তাদেরকে সেম টাকাটা ফেরত দিয়ে ওই পোর্শন আলাদা করে নিল, এবং ওগুলাকে বললো প্রাইভেট আইপি অ্যাড্রেস আর কি। অর্থাৎ ওগুলো পাবলিকলি ওয়ার্ল্ড ওয়াইড কেউ ইউজ করতে পারবে না, এই ধরনের কিছু ব্যাপার স্যাপার করে তারপরে ওইগুলা মানে কি বলে লোকাল এরিয়া নেটওয়ার্কে এগুলো ব্যবহার করার জন্য, যাতে লোকালি মানুষ ইউজ করে কাজ করতে পারে, সেরকম একটা ব্যাপার স্যাপার করে সেটা সলিউশন করেছিল। কিন্তু ওগুলো সবই টেম্পোরারি সলিউশন, কারণ আলটিমেটলি আপনাকে যেতে হবে মানে বড় একটা ইয়েতে, নাইলে তো আসলে মানুষ কমিউনিকেট করতে মুশকিল হয়ে যাবে। তো এই জন্য IPv6 এ চলে এসেছে, যেহেতু IPv4 আসলে, তারপরেও IPv4 আসলে মানে কি বলে পাবলিক অ্যাড্রেস মানুষের যে চাহিদা কিনার, তো সেই অনুপাতে আসলে খুবই কম। আপনি একটা কোম্পানি দিতেছেন, আপনি একটা ওয়েবসাইট দেখাবেন, অবশ্যই আপনার একটা IPv4 অ্যাড্রেস লাগবে, নাহলে তো অ্যাড্রেস না হলে আপনি কিভাবে, আসলে আপনার একটা আইপি অ্যাড্রেস যদি না থাকে তাহলে আপনি কিভাবে ওয়ার্ল্ডের কাছে উপস্থাপিত হবেন, পারবেন না। তো এই জন্য মানে এটা একটা বড় সমস্যা। Lack of end-to-end connectivity to make IPv4 survive this long, private addressing and net were created. যেটা বললাম, this ended direct communications with public addressing. Okay, increased network complexity. NAT was meant as temporary solution and create issues on the network as side effect. So NAT যে জিনিসটা নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেশন যে জিনিসটা তৈরি হয়েছে, তো সেইটা আসলে খুবই টেম্পোরারি একটা সলিউশন, এবং নেটওয়ার্কের মধ্যে বিভিন্ন সাইড ইফেক্ট তৈরি করে, এবং মানে বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হয়, ল্যাটেন্সি এবং ট্রাবল শুটিং ইস্যু তৈরি হয়, কারণ নেটটা বুঝতেও তো একটা মানে টাইম লাগে বা কিছু রিসোর্স তৈরি হওয়া লাগে। তো সেইগুলি আসলে একটু মানে কি বলে ওভারহেড তৈরি করে সোজা কথা। এই জন্য আসলে এখান থেকে বের হয়ে আসাটাই বেটার। IPv6 এ এই ধরনের নেট বা এগুলির দরকার হয় না, ঠিক আছে। ওকে, সো IPv6 এর ওভারভিউ তারা দিচ্ছে যে আপনার এই যে আমরা স্পেস কম্পারিজন যদি করি তাহলে 1000 হচ্ছে 10⁻³ কয়টা জিরো আছে সেটা দেখাচ্ছে। তারপরে আপনার 1 মিলিয়ন যদি হয় 10⁻6, তাহলে IPv4 অ্যাড্রেস যে 32 বিট, এটা মোটামুটি 10⁹টা অ্যাড্রেস তৈরি করতে পারে। 4 × 10⁹ আমরা ধরতে পারি, অথবা 2 × 10⁹, হোয়াট এভার, মানে 10⁹ বিলিয়নের কাছাকাছি আর কি, সোজা বিলিয়ন, অ্যারাউন্ড বিলিয়ন। তো এইদিকে আপনি যদি IPv6 এর কথা চিন্তা করেন, 340 আনডেসিলিয়ন। আনডেসিলিয়ন কি জিনিস? এই 10⁻36, তার মানে হচ্ছে কত বিলিয়ন আপনার চিন্তা করতে পারবেন না। 10⁻9 যদি কমে 27, 10⁻27 বিলিয়ন। ওকে, তো এই এতগুলো জিরো এর পিছনে আছে। তো এতগুলো আসলে পৃথিবীর ওজন বলেন, পৃথিবীর প্রতিটা বালুকণাকে যদি মোটামুটি এই ধরনের আহ, ও 1 বিলিয়ন করে IPv4 অ্যাড্রেস দেওয়া হয়, সরি 1 বিলিয়ন করে IPv6 অ্যাড্রেস দেওয়া হয় প্রতিটা বালুকণাকে, তারপরেও কি অনেক অ্যাড্রেস থেকে যাবে, মানে প্রতিটাকে একটা করে দিলে ও থেকে যাবে সেটা বলা আছে, কিন্তু অ্যাকচুয়ালি আপনি যদি কম্পেয়ার করেন দেখবেন যে আসলে মানে শুধু একটা না,
মাল্টিপল দিলেও কোনো সমস্যা নাই। আচ্ছা, সো এই IPv6 অ্যাড্রেস ডেভেলপ করেছে IETF, ইন্টারনেট ইঞ্জিনিয়ারিং টাস্ক ফোর্স। আচ্ছা, overcomes the limitation of IPv4, improve increased address space improved হলো 10^9 থেকে 10^36। ওকে, improved packet handling, simplified header with fewer fields। হেডারের মধ্যে IPv4 এ দেখেছেন না যে কতগুলো ফিল্ডস, যারা কি IPv6 তো আগে বেশি একটা গুরুত্ব দিত না, তো IPv4 আগে আমরা ওই পড়াতাম যখন আপনার রাউটিং, আপনারা তো CCNA ভার্সন 7 পড়তেছেন, CCNA ভার্সন 6 এই প্রত্যেকটা, এখন তো এগুলো সম্পর্কে বললাম না তেমন একটা, জাস্ট এই বলে গেছে যে সিগনিফিকেন্ট ফিল্ড কি আর এগুলো সম্পর্কে। ওখানে একেবারে প্রতিটা ধরে ধরে এই ডিসকাস এবং বুঝতে হইতো ফ্রাগমেন্ট অফসেট কি জিনিস, এটা কেন লাগতেছে, কিভাবে এটার মধ্যে এটা সেট করতেছে, ফ্ল্যাগ গুলো কি কি। আমরা কিন্তু এখানে খুব বেশি কথাবার্তা বলি নাই, আপনাকে ওই TTL প্রোটোকলের জন্য একটা থাকে, তারপর ভার্সন, যেগুলি সহজ সহজ এরকম কিছু জিনিস মনে রাখার জন্য আমরা জাস্ট এখানে বলে গিয়েছি, সিগনিফিকেন্ট জিনিসগুলো বলে গিয়েছি। তো এইগুলি আসলে অনেক জিনিস আছে যেগুলি আসলে দরকার নাই বা খুব একটা সিগনিফিকেন্ট না, তো তারা এখানে ওইটা কমিয়ে আনছে আর কি। তো এই জন্য বলা হচ্ছে সিম্পলিফাইড হেডার উইথ ফিওর ফিল্ড, কম ফিল্ড রেখে। এলিমিনেটস দ্য নিড ফর নেট, নেটের কোনো দরকার নাই, কারণ নেট যেটা তৈরি হয় সেটা হলো প্রাইভেট একটা অ্যাড্রেস থাকে, এটার সাথে পাবলিক একটা আইপি অ্যাড্রেসের সাথে বাইন্ড করে দিয়ে তারপরে হচ্ছে ওয়ার্ল্ডের সাথে কমিউনিকেট করা যায়। তো সেইটা আসলে এখানে যেহেতু প্রত্যেককেই একটা করে, প্রত্যেকটা বালুকণাকে পর্যন্ত একটা করে IPv4 IPv6 অ্যাড্রেস দেওয়া যাবে, সো এখানে ওই ধরনের নেটের আসলে কোনো প্রয়োজনই নাই। ঠিক আছে, there is no need to use private address internally and be mapped to a shared public address. ওকে, সো IPv6 হেডার এখানে দেখাচ্ছে, মানে হেডারের লেন্থটা একটু বেড়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। IPv6 হেডার ইজ সিম্পলিফাইড বাট নট স্মলার, ছোট না কিন্তু সিম্পল। ঠিক আছে, তো দ্য হেডার ইজ ফিক্সড এট 40 বাইটস, হেডারের মধ্যে 40 বাইট আছে। আগে ছিল কত, 4×5 20 বাইট ছিল, মনে আছে কিনা? 4×5 20, জি স্যার। 4×5 20 বাইট ছিল, এটাকে জাস্ট ডাবল করা হয়েছে। কেন ডাবল করা হয়েছে সেটাতে আমরা আসতেছি। ঠিক আছে, এখানে 4×5 20 বাইট ছিল এবং এগুলো জাস্ট 32 বাইট করে, 32 বিট করে জায়গা নিত বা 4 বাইট করে জায়গা নিত। এখন কিন্তু আমাদের 128 বিট জায়গা দিতে হবে। তার মানে 128 বিট মানে কত বাইট বলতে পারেন? 128 বিট মানে কত বাইট? কেউ বলতে পারবেন না? স্যার 128 বিটে। IPv6 তো 128 বিট, তাই না? জি জি, 128 বিট। 128 বিটে কত বাইট? স্যার 64। কেন 64? কেন 128 ইন্টু 8 যদি দেই তাহলে কি 64 হবে? জি সরি, না জি না জি না জি না স্যার। 64 ইন্টু 8 দিলে কি 128 হবে? হবে না, জি না তাই স্যার। তো। তার মানে 64 কে আরো 4 দিয়ে ভাগ করতে হবে, তাই তো। জি স্যার। তার মানে হচ্ছে 16। 64 কে আবার 2 দিয়ে ভাগ করেন তাহলে থাকতে 32/2, তো 32 আবার 2 দিয়ে ভাগ করেন থাকতেছে 16, তাই তো। তার মানে 16টা বাইট আপনার লাগবে। সো এবার চিন্তা করেন 16 বাইট সোর্সে, 16 বাইট ডেস্টিনেশনে, তার মানে 16 বাইট মানে কি বলে, 16 বাইট মানে 4টা রো যদি কল্পনা করি, প্রতি প্রতি রোতে হচ্ছে 4টা করে বাইট, তার মানে 16 বাইট হলে সোর্সের জন্য লাগতেছে 4 বাইট, ডেস্টিনেশনের জন্য, সরি 4 বাইট না, 4টা রো, ডেস্টিনেশনের জন্য লাগতেছে 4টা রো, তাহলে কয়টা রো হলো? 8টা রো হলো। ঠিক আছে, তাহলে 40 বাইট হওয়ার জন্য, বা ওইভাবে চিন্তা করতে পারেন যে 16 বাইট তো লাগতেছে সোর্সে, 16 বাইট লাগতেছে ডেস্টিনেশনে, তাহলে কত হচ্ছে
ষোলো ষোলো 32 বাইট হচ্ছে, তাহলে 32 40 বাইট হইতে হইতে আর কয় বাইট লাগে? 8 বাইট, তাই তো? 8 বাইট হইলে আমার 2 রো বাকি থাকে, তার মানে 8টা রো হচ্ছে এরা এরা সোর্স আইপি অ্যাড্রেস 8 রো দখল করে রাখলো, ডেস্টিনেশন আইপি অ্যাড্রেস 8টা রো দখল করে রাখলো, যেহেতু প্রতি রোতে 4টা করে বাইট আছে। তাহলে 4 4 8 গেল, আর থাকলো 2টা রো, ঠিক আছে? কারণ 40 বাইট তো, প্রতিটা রোতে যদি 4 বাইট করে হয় তাহলে 10টা রো হবে সর্বোচ্চ। তো 10টা রোর মধ্যে 8টা রো সোর্স আর ডেস্টিনেশন আইপি অ্যাড্রেস, আর বাকি 2টা এগুলো ছোটখাটো ইনফরমেশন। Several IPv4 address were removed to improve permanence. Some IPv4 fields were removed. So flag, fragment, offset, header, checksum এই সমস্ত জিনিসপত্র এখানে নাই। So version আছে, traffic class, flow level, payload length, next header, hop limit. Hop limit ওই যে TTL যেটা, এটা hop limit, ঠিক আছে? তো এরপরে আসেন এখানে সিগনিফিকেন্ট এগুলো বলতেছে। ভার্সন তো আগেই জানি, ট্রাফিক ক্লাস হচ্ছে ওই যে ডিএস ফিল্ড যেটা ছিল ওইটাই এখানে আসলে নাম দিছে ট্রাফিক ক্লাস, ঠিক আছে? অর্থাৎ ট্রাফিক ক্লাসের জন্য 1 বাইট জায়গা নিচ্ছে, আর এটার জন্য 2.5 বাইট জায়গা দিচ্ছে, ঠিক আছে? ফ্লো লেভেলের জন্য 2.5 বাইট। ফ্লো লেভেলটা কি তাহলে আমরা দেখি, ইনফর্মস ডিভাইস টু হ্যান্ডেল আইডেন্টিক্যাল ফ্লো লেভেল দ্য সেম ওয়ে, 20 বিটস, ঠিক আছে? Payload length, this is 16-bit field, indicates the length of data portion or payload of IPv6 packet. অর্থাৎ মানে ডেটা লেন্থ কত সেটা আর কি পেলোড লেন্থ বলতেছে আর কি। এটার সাইজ হচ্ছে 2 বাইট পেলোড লেন্থটা। নেক্সট লেভেল প্রোটোকল। নেক্সট লেভেল প্রোটোকলটা কি সেটা এখানে থাকতেছে, এটা এর জন্য 1 বাইট জায়গা। তারপর হপ লিমিট, টিটিএল তাই হপ লিমিট, তারপরে 128 বিট 128 বিট, ঠিক আছে? মোটামুটি এখানে সবগুলোর কথাই বলে দিল। যেগুলোর বিস্তারিত লাগবে আমরা পরবর্তীতে আবার আলোচনা করব। So IPv6 packet may also contain extension header. এই হেডারের বাইরেও আরো অনেক সময় ইনফরমেশন দরকার হতে পারে, তো তখন এক্সটেনশন লাগতে পারে। সো এক্সটেনশন হেডারের মধ্যে কি কি থাকে? প্রোভাইড অপশনাল নেটওয়ার্ক লেয়ার ইনফরমেশন, নেটওয়ার্ক লেয়ারের কোনো অপশনাল ইনফরমেশন থাকলে, এবং কি বলে আর প্লেসড বিটুইন IPv6 হেডার এন্ড পেলোড। IPv6 হেডার এবং পেলোডের মধ্যে তার মাঝখানে এটা রাখা হয়, অর্থাৎ যেটার আগে গিয়ে ওই আপনার এক্সট্রা হেডার যদি কিছু লাগে, মেবি ইউজড ফর ফ্র্যাগমেন্টেশন, সিকিউরিটি, মোবাইল। সো যদি ফ্র্যাগমেন্টেশন বা সিকিউরিটি বা মোবিলিটি সাপোর্ট এগুলির জন্য যদি কোনো কিছু লাগে তাহলে এক্সট্রা হেডার অ্যাড করে, কিন্তু এটা টোটালি অপশনাল, ঠিক আছে? এটা অ্যাড করতে হবে এরকম কোনো কিছু নাই। আনলাইক IPv4, routers do not fragment IPv6 প্যাকেটস। তো IPv4 এর যেটা করা হতো সেটার মতো না আর কি, সেটা হচ্ছে রাউটার IPv6 প্যাকেটকে ফ্র্যাগমেন্ট করে না। হ্যাঁ, IPv6 প্যাকেটকে ফ্র্যাগমেন্ট করে না, যেটা IPv4 করতো। ফ্র্যাগমেন্ট মানে ভাঙা আর কি। আচ্ছা, IPv6 এর এবার ওয়্যারশার্কের একটা আছে, এটা আমরা দেখে নেই। ওয়্যারশার্কের কি বলে ভিডিও, ওয়্যারশার্কের কিছু প্যাকেট তারা নিয়ে একটা ভিডিও তৈরি করেছে, অবজারভেশন আমাদেরকে দেখাবে। This screenshot shows a packet capture using Wireshark and the network layer information from an IPv6 conversation. Let's take a look at it. In this screenshot, we can see that the highlighted packet is So এই যে 0110 IP version 6, packet number 46, and that the source address up here in the packet list window shows that it is a global unicast IPv6 so source address এবং destination address এ global unicast address হিসাবে এগুলো আছে। address. You can see this starting with the 2001:6F8. The destination address is also a global unicast address 2001:6F8-900, and so on. And if we look over in the protocol field, we see that at the upper layers, this is a TCP packet, and that it's an attempt to establish an initial communication with an HTTP web server. If we look down in the network layer information area, you can see that the IPv6 information has been expanded. Let's take a look at some of the protocol field information for Internet Protocol version 6. First of all, you can see that the amount of information in the IPv6 header is much smaller than in the IPv4 header.
Now, there are some interesting features. IPv6 এর হেডারটা কিন্তু স্মলার IPv4 এর চেয়ে। For one, you can see that the version field is the same. In this case, it says 6, identifying this packet as IPv6. We can also see the binary 6 here. The next field is the traffic class field. The traffic class field serves the same function as the differentiated services field in an IPv4 packet. It handles traffic prioritization and congestion. The next section you can see is the flow label. The flow label field is a new field for the IPv6 protocol. Its purpose is to maintain the same packet flows through routers and switches so as ফ্লো লেভেল IPv6 এ নতুন এবং এটা ওই কি বলে রাউটার এবং সুইচের মধ্যে দিয়ে ফ্লোটা মেইনটেইন করে। to help real-time applications that need packets to arrive in the same order. You can see the next field is the payload length field. This is the same as the total length field in the IPv4 header. This field tells us the total size of the packet, in this case 40 bytes. প্যাকেটের টোটাল সাইজটা এখানে। The next header field serves the same purpose as the protocol field for IPv4. You can see that it's identifying that the upper layer data portion of this packet is a 6 or TCP. The hop limit serves the same function as the TTL field in an IPv4 packet. You can see that the hop limit currently is set to 64 hops. Once this decrements to 0, the packet will be dropped. Next, we have the source IPv6 address, the destination IPv6 address, and then at the upper layer, we can see that this is a TCP packet with TCP header information. Let's take a look at the next screenshot. In the next screenshot, you can see that we've now highlighted packet number 49, and now we have a এটা একটা HTTP ডেটা। connection with this web server. This packet is now a GET request to the web server. If we look down in the expanded Internet Protocol version 6 packet details window, we can see that the payload length is a lot larger. এটা আগেরটার চেয়ে পেলোডটা বড়, অর্থাৎ ডেটা এখানে বেশি আছে। আগে ছিল 40, এখানে 260। We can see below the IPv6 information, the TCP information, and that now there is HTTP protocol information as well within our GET ওই IPv4 এর মতো TCP-র পরে ওই HTTP ইনফরমেশন আছে। request. This is our GET request to get a web page. If I go to the next screenshot, the last screenshot shows an ICMP version 6 neighbor solicitation message. If we look up in the window, IPv ভার্সন 6 এ এটাকে নেইবার সলিসিটেশন বলতেছে, এই ধরনের একটা মেসেজ। ওইটা আমরা আরো ডিটেইল জানবো, নেইবার সলিসিটেশন বা নেইবার ডিসকভারি এই সমস্ত কি কি জিনিস এগুলো পরে আমরা জানবো। at the highlighted packet here in packet number 1, we'll see that the source address this time is not a global unicast IPv6 address, but a link local address. We can tell that আচ্ছা, এটা গ্লোবাল অ্যাড্রেস না, লিংক লোকাল অ্যাড্রেস কি জিনিস এটা আমরা পরে জানবো। এটা লোকাল অ্যাড্রেসের মতো একটা কাজ করে আর কি। from the FE80 here. We can also see that this link local address used EUI64 to resolve the interface identification portion of the address. We can tell that by the FFFE within the address. The destination address is an FF02 IPv6 address, indicating that this is a multicast packet. If we look over at the protocol, we see that it's ICMP version 6, and then information about the packet tells us that this is a neighbor solicitation message for the same device that we were contacting in the earlier screenshots. The function of this packet essentially is similar to an ARP request in IPv4. We need to discover the link local address of this device, so we send out an ICMP version 6 neighbor solicitation message, multicasted, and we're hoping to get back a link local address from this neighbor. If we look down in the expanded details window, we can see the version is 6, traffic class flow label, payload length, which is the entire length of the packet, the next header field, which is like the protocol field in IPv4, indicating at 58 that this is an ICMP version 6 message in the data portion of the packet. The hop limit, 255 hops. This is similar to the TTL field. And then the source, link local address, and the destination multicast IPv6 address. At the bottom, below the IPv6 information, we can see that there's an expandable area specific to the Internet Control Message Protocol version 6. মূল ডাটা 32 বাইট এখানে একটা পেলোড হিসেবে দেওয়া আছে। ওকে, দেন আমরা আসি হাউ এ হোস্ট রাউটস। সো হোস্ট ফরওয়ার্ডিং ডিসিশন, প্যাকেটস আর অলওয়েজ ক্রিয়েটেড এট দ্য সোর্স। সোর্সে প্যাকেট তৈরি হয়। ইচ হোস্ট ডিভাইস ক্রিয়েটস দেয়ার ওন রাউটিং টেবিল। প্রত্যেকটা কি বলে এটাকে হোস্ট বলতে বোঝাচ্ছে আপনার এই পিসি বা
ইন ডিভাইস আর কি। সো প্রত্যেকের একটা রাউটিং টেবিল থাকে। এ হোস্ট ক্যান সেন্ড প্যাকেটস টু দ্য ফলোয়িং। একটা হোস্ট কি বলে এই নিচের এইগুলোর মধ্যে তারা প্যাকেট পাঠাতে পারে নিজের কাছে পাঠানোর জন্য। এই IPv4 এর জন্য এরকম একটা আইপি অ্যাড্রেস বরাদ্দ 127.0.0.1। অনেকেই লোকাল হোস্টের কথা শুনবেন, লোকাল হোস্ট, এটাকে লোকাল হোস্ট বলে। এটা এটা আপনি চিন্তা করতে পারেন যে নিজেকে নিজে ইন্ডিকেট করার জন্য আবার আইপি অ্যাড্রেস কেন দরকার। অনেক সময় ধরেন যে ডেভেলপাররা যারা ওয়েবসাইট তৈরি করে বা বিভিন্ন আপনি অ্যাপ্লিকেশন তৈরি করতেছেন, নিজের অ্যাপ্লিকেশনটা আগে টেস্ট করে নেওয়ার জন্য নিজের এখানে একটা এরকম আইপি অ্যাড্রেস দরকার হয়, যেটার মাধ্যমে তারা আসলে দেখে যে ওকে আমার এন্ডে এটা সব ঠিকঠাক কাজ করতেছে কিনা। এটার জন্য আসলে এই নিজের একটা আইপি অ্যাড্রেস রাখা হয়েছে আপনার কম্পিউটারে। IPv6 এর জন্য এটা হলো এরকম কোলন 2টা তারপরে 1। সো এত ছোট জিনিস দিয়ে আইপি অ্যাড্রেস কিভাবে হচ্ছে না হচ্ছে সেগুলো আমরা IPv6 অ্যাড্রেস কিভাবে তৈরি করে সেইটা দেখলে তখন ক্লিয়ার হয়ে যাবে। আপনার কাছে মনে হচ্ছে যে এটা এত বড় জিনিস, এটা এত ছোট কিভাবে, কিন্তু সেটা আমরা পরে ব্যাখ্যা করব। লোকাল হোস্ট ডেস্টিনেশন অন দ্য সেম ল্যান। সো সেম ল্যানের মধ্যে যদি কাউকে কিছু পাঠায়, সেম ল্যান বলতে আপনার কি বলে একই নেটওয়ার্কের মধ্যে, তাহলে সেটাকে আমরা বলতেছি লোকাল হোস্ট। সো তাদের কাছে পাঠানো যাচ্ছে। রিমোট হোস্ট ডিভাইসেস আর নট অন দ্য সেম ল্যান, যারা সেম ল্যানে নাই, রিমোট অনেক অন্য নেটওয়ার্কে আছে, তাদেরকে রিমোট হোস্ট বলা হচ্ছে। সো প্যাকেট এইসব জায়গায় পাঠানো যায়। So the source device determines whether the destination is local or remote. Source device টা ডিটারমাইন করে যে ডেস্টিনেশন কি আমার এই নিজের লোকাল কম্পিউটারে আছে, লোকাল কম্পিউটার না, লোকাল নেটওয়ার্কে আছে, নাকি রিমোট কোনো একটা অন্য, অর্থাৎ এই নেটওয়ার্কের বাইরের কোনো একটা নেটওয়ার্কে আছে, সেটা নিশ্চিত হয় আগে সোর্স ডিভাইস। ঠিক আছে, ওকে। মেথড অফ ডিটারমিনেশন, IPv4 একভাবে ডিটারমাইন করে, এটা IPv6 আরেকভাবে করে। সো সেটা আমরা একটু দেখি কিভাবে, বা জাস্ট সামারিটা এখানে জানি। সোর্স ইউজেস ইটস ওন আইপি অ্যাড্রেস অ্যান্ড সাবনেট মাস্ক অ্যালং উইথ দ্য ডেস্টিনেশন আইপি অ্যাড্রেস। ডেস্টিনেশন আইপি অ্যাড্রেসের সাথে নিজের আইপি অ্যাড্রেস এবং সাবনেট মাস্ক ইউজ করে। ওকে, IPv6 অ্যাড্রেস কি করে? সোর্স ইউজেস দ্য নেটওয়ার্ক অ্যাড্রেস and prefix advertised by the local router. লোকাল রাউটার দ্বারা একটা প্রিফিক্স অ্যাডভার্টাইজড হয় সেটা, এবং নিজের নেটওয়ার্ক অ্যাড্রেস, এই দুইটা মিলিয়ে সে ডিটারমাইন করে। ওকে, লোকাল ট্রাফিক ইজ ডাম্পড আউট দ্য হোস্ট ইন্টারফেস টু বি হ্যান্ডেলড বাই ইন্টারমিডিয়েট ডিভাইস। রিমোট ট্রাফিক ইজ ফরওয়ার্ডেড ডিরেক্টলি টু দ্য ডিফল্ট গেটওয়ে অন দ্য LAN। ওকে, এগুলো বিস্তারিত যেগুলো আসলে দরকার হবে সেগুলো আমরা জানবো। সো ডিফল্ট গেটওয়ে একটা ব্যাপার আছে। ডিফল্ট গেটওয়ে হলো যেখান দিয়ে আপনি লাস্ট রিসোর্ট, এই ল্যানে কোনো জায়গা দিয়ে একটা ডেটা বের করে দিতে পারতেছেন না, লাস্টে ডিফল্ট গেটওয়ে দিয়ে আমরা বের করে দিই। সো এই রাউটার অর লেয়ার 3 সুইচ ক্যান বি এ ডিফল্ট গেটওয়ে। একটা রাউটার বা লেয়ার 3 সুইচ যে আছে এরা ডিফল্ট গেটওয়ে হতে পারবে, অর্থাৎ আইপি অ্যাড্রেস যারা সেন্ড করতে পারে এই ধরনের, বা আইপি অ্যাড্রেস হ্যান্ডেল করতে পারে এরকম ডিভাইস। এর নিচে একটা সুইচ দিয়ে আপনি একটা ডিফল্ট গেটওয়ে তৈরি করতে পারবেন না। ওকে, ফিচার্স অফ এ ডিফল্ট গেটওয়ে। ডিফল্ট গেটওয়ের ফিচার কি জিনিস? ডিজিডাব্লিউ দিয়ে ডিফল্ট গেটওয়েকে অনেক সময় বোঝানো হয়। ইট মাস্ট হ্যাভ অ্যান আইপি অ্যাড্রেস ইন দ্য সেম রেঞ্জ অ্যাজ দ্য রেস্ট অফ দ্য ল্যান। তো ডিফল্ট গেটওয়ে অবশ্যই তার একটা আইপি অ্যাড্রেস থাকতে হবে, এবং ওই নেটওয়ার্কটা, যেই নেটওয়ার্কটা ডিফল্ট গেটওয়ে আপনি দাবি করতেছেন, সেই নেটওয়ার্কের মধ্য থেকে কোনো একটা আইপি অ্যাড্রেস থাকতে হবে। ইট ক্যান অ্যাকসেপ্ট ডেটা ফ্রম LAN and is capable of forwarding traffic of the LAN. It can route to other network. So সে সব জায়গায় ডেটা পাঠাতে পারে। Okay, if a device has no default gateway or a bad default gateway, its traffic will not be able to leave the LAN. সো ডিফল্ট গেটওয়ে ঠিকমতো কনফিগার না করা থাকলে আপনি জীবনে ইন্টারনেটে পৌঁছতে পারবেন না, আপনি ওই লোকাল ল্যানের মধ্যেই ঘুরতে থাকবেন। ঠিক আছে, ওকে। এ হোস্ট রাউটস টু দ্য ডিফল্ট গেটওয়ে, কি বলে দেখি। দ্য হোস্ট উইল নো দ্য ডিফল্ট গেটওয়ে আইদার স্ট্যাটিক্যালি অর থ্রু DHCP ইন IPv4। সো আপনার নেটওয়ার্কে যদি DHCP কনফিগার করা থাকে, তাহলে DHCP আপনাকে ওই সাবনেট মাস্ক, নেটওয়ার্ক অ্যাড্রেস, আইপি অ্যাড্রেস এগুলো দেওয়ার পাশাপাশি আপনাকে ডিফল্ট গেটওয়েটাও দিবে। ঠিক আছে, এবং অনেক ক্ষেত্রে DNSটাও দিবে যদি কনফিগার করা থাকে।
আর যদি কনফিগার করা না থাকে তাহলে ডিএনএসটা দিবেন, এটা অপশনাল, বাকি জিনিসগুলো কিন্তু আপনাকে দিবে। আচ্ছা, আর আরেকটা হলো স্ট্যাটিক্যালি আপনি নিজে নিজে বসায় দিতে পারেন ডিফল্ট গেটওয়েটা। আচ্ছা, IPv6 sends the default gateway through a router solicitation. So router solicitation কি জিনিস আমরা জানবো, তো এটার মাধ্যমে সে ডিফল্ট গেটওয়েটা পাঠায় or can be configured manually তো পাঠানো মানে কনফিগার করা যায়। A default gateway is static route which will be a last resort route in the routing table. So last resort route বলতে অর্থাৎ কোনো জায়গায় এটাকে পাঠানো যাচ্ছে না, কোনো জায়গায় পাঠানো যাচ্ছে না মানে কি, এই নেটওয়ার্কের মধ্যে এটার অস্তিত্ব নাই, তাহলে পাঠাবো কিভাবে? তো যখন এই নেটওয়ার্কের মধ্যে এটার অস্তিত্ব পাওয়া যাচ্ছে না, তখন যে দিক দিয়ে এটাকে বের করে দেওয়া হয় সেটাকেই বলা হচ্ছে ডিফল্ট গেটওয়ে। ঠিক আছে, এটা একটা স্ট্যাটিক রুট বলা হচ্ছে এই জন্য। All device on the LAN will need the default gateway or router if they intend to send traffic remotely. So ডিফল্ট গেটওয়ে দরকার হবে যদি আপনি ল্যানের বাইরে পাঠাতে চান। ঠিক আছে, সুইচ দিয়ে আপনি নিজেদের মধ্যে ডেটা পাঠাতে পারবেন, কিন্তু ইন্টারনেটে যেতে গেলে আপনাকে রাউটার লাগবেই আপনার। ঠিক আছে, ওকে। হোস্ট রাউটিং টেবিল, আপনার হোস্টের রাউটিং টেবিল, প্রত্যেকটা হোস্টেরই আলাদা রাউটিং টেবিল থাকে আমরা বলেছি। অন উইন্ডোজ রাউট প্রিন্ট অর নেটস্ট্যাট -r টু ডিসপ্লে দ্য পিসি রাউটিং টেবিল। আপনার পিসির রাউটিং টেবিল যদি দেখতে চান তাহলে কি করবেন, এই কমান্ড দিতে হবে। আমি আমার পিসি থেকে দেখাচ্ছি, সেটা হচ্ছে নেটস্ট্যাট -r। এই যে এটা হলো আমার এখানকার রাউটিং টেবিল। ঠিক আছে, ডেস্টিনেশন, গেটওয়ে কোনটা, নেটওয়ার্ক অ্যাড্রেস, সাবনেট মাস্ক, আরো বিভিন্ন ইনফরমেশন এখানে আছে, কোন ইন্টারফেস দিয়ে পাঠাতে হবে না পাঠাতে হবে, এই অনেক কিছু ইনফরমেশন। এবং দেখেন IPv6 এরও এই ধরনের বিভিন্ন জিনিস দিয়ে রেখেছে। তো এইটা হচ্ছে প্রতিটা ডিভাইসেরই এই ধরনের একটা কি থাকে, আপনার রাউটিং টেবিল থাকে। ওকে, দেন আসেন কি বলে দেখি, নেটস্ট্যাট অথবা ওই রাউট প্রিন্ট দিলেও হতো। Okay, 3 sections displayed by these two commands, interface list -all potential interface list, তিনটা জিনিস, তিনটা সেকশন, 3 section displayed by these two। আচ্ছা, এই কমান্ডের মাধ্যমে তিনটা জিনিস দেখিয়েছে। ইন্টারফেস লিস্ট অর্থাৎ অল পটেনশিয়াল ইন্টারফেসেস এন্ড ম্যাক অ্যাড্রেসিং, অর্থাৎ প্রথমে যেটা দেখিয়েছিল এটা হচ্ছে ইন্টারফেস, বিভিন্ন ইন্টারফেস এবং এগুলোর ম্যাক অ্যাড্রেস দেওয়া আছে এখানে, কোন জায়গা দিয়ে তারা ডেটাটাকে বের করে দিবে সেই জিনিসগুলো দেওয়া আছে। এবং তারপরে রাউটিং টেবিল, দুইটা রাউটিং টেবিল দেওয়া আছে, একটা হচ্ছে IPv4 এর জন্য আর একটা IPv6 এর জন্য। এই যে IPv4 এর জন্য এটা, IPv6 এর জন্য এটা। ঠিক আছে, ওকে। তারপরে আমরা রাউটিং সম্পর্কে কিছুটা জানি। What happens when a router receives the frame from host device? রাউটার যখন একটা ফ্রেম রিসিভ করে হোস্ট ডিভাইসের কাছ থেকে তখন কি ঘটে? ঠিক আছে, তো তার একটা রাউটিং টেবিল থাকে এবং সেটা দেখে সে কোন ইন্টারফেস দিয়ে বা নেক্সট কাকে দিয়ে পাঠাতে হবে সেইটা সেখানে লেখা থাকে। সো এখানে দেখা যাচ্ছে 1 নম্বর থেকে আমরা একটু পড়ি। প্যাকেট অ্যারাইজ অন গিগাবিট ইথারনেট 0/0/0, অর্থাৎ এই যে রাউটারটা এখান থেকে এখান থেকে সে পাঠাতে চাচ্ছে কোথায়, পাঠাতে চাচ্ছে 10.1.1.0। ঠিক আছে, ডেস্টিনেশন IPv4 অ্যাড্রেস 10.1.1.10, তাই তো, এখানে পাঠাতে চাচ্ছে। সো প্রথমে এখান থেকে তো চলে আসলো এটা এই রাউটারের কাছে, এই ইন্টারফেসে চলে আসলো of the router 1. Router 1 de-encapsulate the layer 2 Ethernet header and trailer. Router 1 examines the destination IPv4 address of the packet and searches for the best match in its IPv4 routing table. এবং তার রাউটিং টেবিলে খোঁজ করে সে এইটার সাথে ম্যাচ করলো। কিভাবে ম্যাচ করলো সেটা আপনি এইটা আমাদের কখন দরকার হচ্ছে, এখানে দরকার হচ্ছে এই যে আপনি এই যে ডেস্টিনেশন আইপি অ্যাড্রেসটা আছে না, সাবনেট মাস্কের সাথে মিলিয়ে এই যে নেটওয়ার্ক অ্যাড্রেসটা পেয়েছে, এবং তার এখানে এই নেটওয়ার্ক অ্যাড্রেসটা যখন পেলো তখন দেখলো যে এটা এই R2 এর মাধ্যমে চলে যেতে হবে, এটা এই নেটওয়ার্কে নাই। তখন সে পরবর্তীতে কি করলো আমরা দেখি, এই যে দ্য রুট
entry indicates that this packet is to be forwarded to router R2. So router R2 এর কাছে পাঠিয়ে দিতে হবে। প্রত্যেকটা রাউটিং টেবিলে থাকবে হচ্ছে যে এইটা এই নেটওয়ার্কে যেতে হলে কোন কাকে পাঠাতে হবে বা কোন ইন্টারফেস দিয়ে তাকে পাঠিয়ে বের করে দিতে হবে, এই ইনফরমেশনটা রাউটিং টেবিলের মধ্যে থাকে। সো সে জানতে পারতেছে এখান থেকে এই যে আপনার এই যে আইপি অ্যাড্রেসটা আছে, এই আইপি অ্যাড্রেসের সাবনেট মাস্ক হচ্ছে /24। সো /24 দিয়ে সে দেখতে পাচ্ছে যে এটার সাথে ম্যাচ করতেছে এবং এটা R2 দিয়ে বের করে দিতে হবে। R2-র মানে আইপি অ্যাড্রেসটা সে তার কাছে জানা আছে, সেটা যেভাবে হোক জানছে, সেটা আমরা পরে জানবো কিভাবে এগুলো জানা যায়। সো রাউটিং টেবিলের মধ্যে সেই এন্ট্রিটা আছে সোজা কথা। তো এখন সে এটা R2 এর দিকে ফরওয়ার্ড করে দিল। তারপরে রাউটার 1 এনক্যাপসুলেটস দ্য প্যাকেট, মানে এটা সিদ্ধান্ত নিল এবং এনক্যাপসুলেট করে নিউ ইথারনেট হেডার ট্রেলার দিয়ে তার নতুন R2 এর কাছে ফরওয়ার্ড করে দিল। তারপরে কি হলো সেটা আর এখানে দেয় নাই। তো তারপরে এইটা আবার সেরকম দেখে এইদিকে ফরওয়ার্ড করে দিবে এবং এই যে আসলে ডাটা পাওয়ার তার কাছে চলে যাবে। আচ্ছা, আইপি রাউটার রাউটিং টেবিল। There are 3 types of router routes in a router's routing table. রাউটিং টেবিলে 3 ধরনের এন্ট্রি থাকে বা রুট থাকে। একটা হলো ডিরেক্টলি কানেক্টেড মানে এই ইয়ের সাথেই কানেক্টেড আছে, এই রাউটারের সাথে বা এই ডিভাইসের সাথে কানেক্টেড আছে, সেটাকে ডিরেক্টলি কানেক্টেড বলা হয়। দিস রুটস আর অটোমেটিক্যালি অ্যাডেড বাই দ্য রাউটার প্রোভাইডেড দ্য ইন্টারফেস ইজ অ্যাক্টিভ অ্যান্ড হ্যাজ অ্যাড্রেসিং। সো একটা ইন্টারফেস ঠিকঠাক মতো কনফিগার করা থাকলে রাউটিং টেবিলে অটোমেটিক্যালি সেটা অ্যাড হয়ে যায় ডিরেক্টলি কানেক্টেড থাকলে। রিমোট মনে করেন দূরে কোনো একটা আইপি অ্যাড্রেস আছে অথবা নেটওয়ার্ক অ্যাড্রেস আছে, সেই নেটওয়ার্ক অ্যাড্রেসকে সে রাউটিং টেবিলে দুইভাবে, একটা ডাইনামিক্যালি কোনো একটা প্রোটোকলের মাধ্যমে প্রোটোকল এখানে অ্যাড করে দিবে, অথবা আপনি স্ট্যাটিক রুট বলে দিতে পারেন যে ওকে এখানে যেতে হলে তুমি ওই ইন্টারফেস দিয়ে এটাকে বের করে দাও, এটা আপনি ডাইরেক্টলি বলে দিতে পারেন। আরেকটা হচ্ছে ডিফল্ট রুট, দিস ফরওয়ার্ডস অল ট্রাফিক টু এ স্পেসিফিক ডিরেকশন ওয়েন দেয়ার ইজ নো ম্যাচ ইন দ্য রাউটিং টেবিল। রাউটিং টেবিলে যদি কোনো ম্যাচ না পায় তাহলে কি করবে, তাইলে ওই ডিফল্ট রুট দিয়ে বের করে দেয়। এরকম একটা ডিফল্ট রুট থাকে, সাধারণত আমরা শেষে দিয়ে রাখি এটা, এবং 0000 দিয়ে রাখি। তার মানে এগুলো সব ম্যাচ করে এসে কোথাও যদি না পারে ডিফল্ট রুট দিয়ে এই দিক দিয়ে বের করে দেবে এটা, ঠিক আছে। সো এটাই করে। স্ট্যাটিক রাউটিংটা হচ্ছে আপনি ডাইরেক্টলি ওই যে বললাম বলে দিবেন, ম্যানুয়ালি অ্যাড করে দিবেন, যে এরকম ডাইনামিক্যালি সে জানবে যে ওকে এই মানে ডাইনামিক্যালি যখন করবে তখন তো একটা প্রোগ্রাম থাকতে হবে বা একটা সে সামহাউ কি বলে আপডেট হইতে হবে কিছুক্ষণ পর যে ওকে এই নেটওয়ার্কটা ওখানে আছে, সেই নেটওয়ার্কটা ওখানে আছে। সো এগুলি একটা ব্যাপার। আরেকটা হচ্ছে আপনি স্ট্যাটিক্যালি করে দিতে পারেন যে ওকে আপনি জানেন যে অমুক জায়গায় এই আইপি অ্যাড্রেসটা আছে, সো আপনি ডাইরেক্টলি বলে দিবেন যে এই ইন্টারফেস দিয়ে পাঠিয়ে দাও। সো সেটাই এখানে করেছে। মাস্ট স্ট্যাটিক রুটস ক্যারেক্টারিস্টিক্স মাস্ট বি কনফিগার্ড ম্যানুয়ালি, নিজে আলাদাভাবে করতে হবে। মাস্ট বি অ্যাডজাস্টেড ম্যানুয়ালি বাই দ্য অ্যাডমিনিস্ট্রেটর হোয়েন দেয়ার ইজ এ চেঞ্জ ইন দ্য টপোলজি। সো কোনো চেঞ্জ হলে সেটাও ম্যানুয়ালি আপনার এখানে চেঞ্জ করতে হবে, অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যাবে না। ধরেন কোনো কারণে আপনি এই ডিভাইসটা এখান থেকে নিয়ে এসে অন্য কোনো একটা রাউটারের ইয়েতে কানেক্ট করলেন, তো এই যে চেঞ্জটা হইলো নেটওয়ার্কে, অন্য কোনো নেটওয়ার্কে নিয়ে গেলেন, সেটা যে চেঞ্জটা হইলো সেটা আপনাকে ম্যানুয়ালি এখানে স্ট্যাটিক রাউটিং করে নিতে হবে, এটা কেউ করে দিবে না। গুড ফর স্মল নন রিডান্ডেন্ট নেটওয়ার্ক, ছোট নেটওয়ার্কের জন্য এটা ম্যানেজ করা পসিবল, কিন্তু বড় নেটওয়ার্কের জন্য জিন্দেগিতেও পসিবল না, ঠিক আছে। আমরা এই যে ভার্সিটিতে বলেন বা এইসব জায়গায় যে যত নেটওয়ার্ক আছে এগুলো যদি স্ট্যাটিক দিয়ে চালাতে যান মরবে মানুষ, মরা ছাড়া কোনো উপায় নেই। আপনার যে নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার তারা বলবে যে আমাদেরকে তার চেয়ে একটা এই ধরনের ম্যানুয়ালি কনফিগার করার দায়িত্ব না দিয়ে বরং মরার একটা টিকিট দিয়ে দেন, বুঝতে পেরেছেন। তো এই জন্য মানে কিন্তু স্ট্যাটিক রাউটিং স্টিল আমাদের অনেক দরকার আছে। কেন দরকার আছে সেগুলো আমরা পরে বলবো। often used in conjunction with a dynamic routing protocol for configuring a default route. তো ডিফল্ট রুটের জন্য তো অবশ্যই দরকার হয়। সো এখানে আমাদের কি লিখতে হবে সেই জিনিসটা বলে দিয়েছে, আইপি রুট, তারপরে আপনি এই
কোন নেটওয়ার্কে আছে সেই নেটওয়ার্কে যখনই থাকবে, নেটওয়ার্কের দুইটা জিনিস, নেটওয়ার্ক অ্যাড্রেস, সাবনেট মাস্ক, এই দুইটা জিনিস দিয়েই কিন্তু একটা নেটওয়ার্কের অ্যাড্রেস পাওয়া যায় বা নেটওয়ার্ক পাওয়া যায়। সো আপনার ওই নেটওয়ার্কের অ্যাড্রেসটা দিতে হবে, তারপরে তার সাবনেট মাস্ক দিতে হবে, দিয়ে তারপরে আপনি বলে দিবেন দুইটা জিনিসের একটা জিনিস বলে দিতে পারেন। একটা হলো দিতে পারেন যে এরপরে সে এখান থেকে যে বের হবে কোন আইপি অ্যাড্রেসটা দিয়ে বের হবে। আইপি অ্যাড্রেসটা যদি বলেন তাহলে বলতে হবে অপোজিটের আইপি অ্যাড্রেসটা, অর্থাৎ এই যে এখান থেকে তারটাকে অন্যদিকে যেখানে লেগেছে সেখানকার আইপি অ্যাড্রেসটা বলে দিতে হবে। অথবা আরেকটা উপায় আছে, সেটা হলো আপনার এই রাউটারের সাথে কানেক্টেড কোন ইন্টারফেসটা দিয়ে বের করে দিতে হবে। অর্থাৎ ইন্টারফেস যদি বলেন তাহলে আপনার এই রাউটারের সাথে কানেক্টেড যে ইন্টারফেস সেই ইন্টারফেস নাম্বারটা দিতে হবে। আর যদি আইপি অ্যাড্রেস বলেন তাহলে এই ইন্টারফেস দিয়ে যেখানে লেগেছে ওইখানকার আইপি অ্যাড্রেসটা বলে দিতে হবে, দুইটার একটা। ঠিক আছে, আইপি অ্যাড্রেস অফ দ্য নেক্সট হপ রাউটার। ঠিক আছে, আইপি অ্যাড্রেস বলে এটা বলে দিতে হয়। ওকে, এটা কেন করা হয়েছে এগুলি আসলে চিন্তা ভাবনা করে করা হয়েছে, সেগুলি আপনিও মানে আমিও নিজে নিজে চিন্তা করে বের করছি, আপনারাও সেই চিন্তাটা যখন আপনি এগুলো নিয়ে স্টাডি করবেন সেটা আপনি পাবেন। এই ইন্টারফেস একটা রাউটারের কিন্তু ইন্টারফেস ফট করে চেঞ্জ হয়ে যায় না, কিন্তু আর ওইখানে ধরেন কোনো কারণে এই আইপি অ্যাড্রেস এই রাউটারটা নষ্ট হয়ে গেল, তখন আপনি এখানে এক ধরনের ইন্টারফেস কনফিগার করে রাখছেন, আর এখানে হয়তো চেঞ্জ করার পরে এটা অন্য আরেকটা মানে কি বলে হয়ে গেল, কি বলে ইন্টারফেস হয়ে গেল, তখন তো একটা বিপদে পড়বো। এই জন্য সে আইপি অ্যাড্রেস করে রাখছে যাতে এখানে যে অ্যাডমিনিস্ট্রেটর সে আবার এটাকে রিপ্লেস করে তো এইদিকে সব দিকে সমান আইপি অ্যাড্রেস বা ওগুলি কনফিগারেশন ঠিকই রাখবে, সো দ্যাট আমরা আইপি অ্যাড্রেস দিয়ে সুন্দরভাবে পেয়ে যাই। ঠিক আছে, ডাইনামিক রাউটিং, ডাইনামিক্যালি অনেক মানে এগুলো রিমোট নেটওয়ার্ক সম্পর্কে আপডেট হয়ে যায়, updated information রাখে, choose the best path of the destination, find the new best path when there is a change, যখন কোনো ধরনের চেঞ্জ আসে বা এই টপোলজিতে কোনো ধরনের সমস্যা হয়, পথ থাকলে সে আবার প্রিভিয়াস বেস্ট পথ কেটে নতুন বেস্ট পথ আপডেট করে নেয়। এগুলো হচ্ছে ডাইনামিক রাউটিং প্রোটোকল যেগুলো আছে সেগুলোর কাজ। ঠিক আছে, এই যে ওএসপিএফ এর নাম এখানে বলতেছে, ওএসপিএফ এক ধরনের রাউটিং প্রোটোকল, রিপ একটা রাউটিং প্রোটোকল আছে, ওএসপিএফ, তারপর আরো অনেক ইআইজিআরপি, এ ধরনের অনেক রাউটিং প্রোটোকল আছে, এবং কোনটা এখানে শেখানো হবে কোনটা শেখানো হবে না সেটা আমরা দেখব। রিপ আগে শেখানো হতো, কিন্তু এখন রিপ আসলে এটা বাস্তবে কোনো জায়গায় ইউজ করা যায় না, ছোট নেটওয়ার্ক ইউজ করা যায়, কিন্তু বড় নেটওয়ার্কের জন্য আসলে এটা অনেক ট্রাফিক তৈরি করে ফেলে এবং খুবই নেইভ অ্যাপ্রোচ, সেই জন্য রিপ এখন আসলে দেখানো হয় না। আগে আমরা যখন করতাম বা ভার্সন 6-এ তখন আসলে রিপ ভালো করে দেখানো হতো, এখানে হয়তো ইআইজিআরপি বা এই জিনিসগুলো হয়তো দেখাবে। আচ্ছা, আমরা আর কত দূর আছি সেটা দেখে ফেলি, যদি খুব বেশি দূর না থাকি তাহলে আমরা আচ্ছা আমরা শেষ পোর্শনটাতে আছি, অর্থাৎ ইন্ট্রোডিউসিং টু রাউটিং। এটার জাস্ট ভিডিওটা আমরা দেখব, ভিডিওটা দেখে আমাদের আর খুব বেশি কিছু বাকি নাই, তারপরে আমরা এই রাউটিং টেবিলটার একটা রাউটিং টেবিল এখানে কিরকম থাকে সেই জিনিসটা জাস্ট দেখেই আমাদের শেষ। ঠিক আছে, আমরা জাস্ট এই ভিডিওটা একটু দেখি। সরি একটু টাইম বেশি নিয়ে নিচ্ছি আজকে, যেহেতু শুরুতেও একটু দেরি হয়েছে। A router uses information in its routing table to forward packets. A routing table displays entries listing all the networks that a router is aware of and the best path to reach them. It is very important to be able to read and understand the entries in a routing table. In this demonstration, we'll take a look at a router's IPv4 routing table in detail. But first, let's examine the network topology. It actually সো মানে রাউটারের রাউটিং টেবিল নিয়ে এখানে মূলত কথাবার্তা বলবে। সেখানে কি কি নেটওয়ার্ক আছে সেগুলো আমরা একটু দেখে নেই। এই যে রাউটারটা দেখতে পাচ্ছেন, এরা এই প্রথম কথা হচ্ছে আপনাকে প্রথমে ডিটারমাইন করতে হবে যে এরকম একটা টপোলজি দেখলে আপনার এখানে কতগুলো নেটওয়ার্ক আছে। ঠিক আছে, যখনই একটা ভিন্ন নেটওয়ার্ক অ্যাড্রেস পাবেন তার মানে ওইটাই একটা ভিন্ন নেটওয়ার্ক। ঠিক আছে, সো আমি যদি বলি তাহলে এইখানে এইটা একটা নেটওয়ার্ক আছে, এই যে দেখেন নেটওয়ার্ক অ্যাড্রেস হচ্ছে 192.168.1.0/24। সো এটা একটা ডিফারেন্ট নেটওয়ার্ক, এটা আবার আরেকটা ডিফারেন্ট নেটওয়ার্ক, কারণ আপনি /24 দিয়ে দেখেন এইটা আর এটা মিলবে না। তো তার মানে সাবনেট মাস্কটা এটার সাথে এন্ড করে দেখবেন যে এটা এই যে যেহেতু এখানে 1 আছে তার মানে
এই হোস্ট পোর্শন হচ্ছে শুধু এতটুকু, এতটুকু তো পুরোটা নেটওয়ার্ক। সো নেটওয়ার্ক পোর্শনে নেটওয়ার্ক বিটে কোনো চেঞ্জ থাকলে একটা ডিফারেন্ট নেটওয়ার্ক। সো এখানে একটা নেটওয়ার্ক আছে, এখানে একটা নেটওয়ার্ক আছে। সিমিলারলি এই পাশে যদি দেখেন, এখানে একটা নেটওয়ার্ক আছে, এখানে একটা নেটওয়ার্ক আছে। এছাড়াও এখানে আরেকটা নেটওয়ার্ক আছে, বলেন তো কোনটা? বলতে পারবেন কেউ? রাউটার থেকে রাউটার। রাইট, এখানে আরেকটা ডিফারেন্ট নেটওয়ার্ক। এই যে দেখেন এখানে /30 মানে জাস্ট দুইটা বিট, লাস্টের দুইটা বিট হোস্ট পোর্শনের জন্য আছে। অর্থাৎ এই রাউটার থেকে রাউটার যখন আপনি কানেকশন দিবেন, অবশ্যই মনে রাখতে হবে সেখানে কিন্তু একটা অবশ্যই নেটওয়ার্ক লাগে। ঠিক আছে, রাউটারের সাথে রাউটার কানেকশন দিতে গেলে তখন আপনি আরেকটা নেটওয়ার্ক ছাড়া পারবেন না। তো সেখানে যদিও মানে খুবই ছোট নেটওয়ার্ক, মানে 4 বিটের মানে 4টা হোস্ট আছে এখানে, 4টা হোস্টের মধ্যে আবার দুইটা হোস্ট চলে যায়। ফার্স্ট ফার্স্ট যে অ্যাড্রেসটা সেটা হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেস, একটা অ্যাড্রেস গেল। আরেকটা হচ্ছে ব্রডকাস্ট অ্যাড্রেস, অর্থাৎ সবাইকে পাঠানোর জন্য সবার শেষ যেটা, এই দুইটা গেল। তার মানে হোস্ট বাকি থাকে দুইটা। দুইটা কেন লাগবে? একটা এই পাশে দিবে, একটা এই পাশে, মানে প্রতিটা ইন্টারফেসে একটা আইপি অ্যাড্রেস দেওয়া লাগে। সো এখানে যে আপনি ইন্টারফেসে আইপি অ্যাড্রেস দিবেন, কোত্থেকে দিবেন, এই জন্য এই ছোট নেটওয়ার্কটা তৈরি করা হয়। ঠিক আছে, আর এখানেও কিন্তু আপনার প্রত্যেকটা নেটওয়ার্কে থেকে আমরা একটা আইপি অ্যাড্রেস, এই যে প্রত্যেকটার ওই রাউটারের ইন্টারফেসে যে এসে লেগেছে সেখানেও একটা আইপি অ্যাড্রেস দিব, যাতে করে ডিফল্ট গেটওয়েটা সেট করা যায় যে ওকে এই নেটওয়ার্ক। কারণ এই নেটওয়ার্কের সাথে এই নেটওয়ার্ক বা এটার এক পাশের ইন্টারফেসে কি আছে সেটার সাথে কিন্তু আপনার অন্য পাশের ইন্টারফেসের কোনো সম্পর্ক নাই, এবং সে কিন্তু ওগুলো জানতেও পারবে না। যদিও এই রাউটার দিয়ে কনফিগার করতেছেন, কিন্তু এই ডিফারেন্ট নেটওয়ার্ক মানে সবকিছুই আসলে ডিফারেন্ট, তাদের মধ্যে কোনো সম্পর্ক নাই। শুধু এই এই যে আমরা রাউটিং যে করতেছি, রাউটিং টেবিলের মাধ্যমে তাদের মধ্যে তথ্য আদান প্রদান বা এগুলো করা হয়। ওকে, Consists of 5 separate networks or subnets. There are 4 পাঁচটা নেটওয়ার্কের কথা বললো কিন্তু, 5 সেপারেট নেটওয়ার্কস। LANs, 2 connected to each router, and 1 WAN connection between the 2 routers. আচ্ছা, এটাকে কিন্তু ওয়ান কানেকশন বলতেছে, ওয়াইড এরিয়া নেটওয়ার্ক, রাউটার টু রাউটার, এটা ওয়ান কানেকশন হয়। If we look at R1, it has 3 directly connected networks. Network 192.168.1.0 connected to interface G0/0/0. সো ওই Network নেটওয়ার্কটা কানেক্টেড আছে G0/0/0 এই ইন্টারফেসে, এটা আছে 0/0/1 এই ইন্টারফেসে, এবং এই এই পাশটা যদি দেখেন S0/1/0, অর্থাৎ কোন ইন্টারফেসে কানেক্টেড আছে এটা কিন্তু ইম্পর্টেন্ট। 92.168.2.0 connected to interface G0/0/1, and network 209.165.200.224 connected to interface S0/1/0. R2's LANs are not directly connected to R1, therefore they are considered to be remote networks as far as R1 is concerned. In order to forward data to remote networks, a router needs to learn about them first through the use of static or dynamic routing. In this example, R1 has learned about them through the dynamic routing protocol OSPF, which has been configured on both routers. To view the IPv4 routing table, তারা আসলে OSPF ইউজ করে ডাইনামিক রাউটিং এর জন্য। এখানে I'll click on router R1, and from the CLI tab, I'll press enter to connect to the command line. From here, I'll type enable and press enter to enter privilege exec mode, and from রাউটারের কনফিগারেশন দেখবে আর কি, বা রুট গুলো দেখবে আর কি, রাউটিং টেবিলটা। here, I'll issue the show IP route command শো to আইপি view the রাউট routing দিলে table. এটার রাউটিং টেবিলটা দেখা যায়, শো আইপি রুট। ঠিক আছে, তো এখানে কিছু কোড দেওয়া আছে, লোকাল সি, অর্থাৎ এই ধরনের বিভিন্ন কোড দেওয়া আছে। সি যদি দেওয়া থাকে তার মানে হচ্ছে ডাইরেক্টলি কানেক্টেড, এবং ও যদি দেওয়া থাকে তাহলে তার মানে ওএসপিএফ রাউটিং প্রোটোকল থেকে সে এটা শিখেছে। রিপ দেওয়া থাকলে, আর দেওয়া থাকলে রিপ দিয়ে শিখেছে, বা স্ট্যাটিক্যালি আপনি কনফিগার করে থাকলে এস দিবে। এরকম আরো বিজিপি, আরো বিভিন্ন ইআইজিআরপি, ইআইজিআরপির এক্সটেনশন, এই ধরনের বিভিন্ন প্রোটোকল এখানে আছে আর কি। তো এগুলি এই কি কি এই বাম পাশে যে সিম্বল সেগুলো কি মিন করে সেটা বলতেছে, এবং সেটা কোন নেটওয়ার্ক এবং কার মাধ্যমে যাবে, এবং এখানে একটা টাইমার সেট করা থাকে যে কতক্ষণ পর্যন্ত সে এই ডেটাটা স্টোর করে রাখবে, অর সামথিং লাইক দ্যাট। If I press the space bar, I will see the full output
At the top of the output are তো এই যে নিচে দেখেন স্ট্যাটিক্যালি এটা কিন্তু সেট করে রাখছে এবং স্টারের মানে কি সেটাও ওখানে কোথাও না কোথাও বলা ছিল। সেটা হচ্ছে এই যে ক্যান্ডিডেট ডিফল্ট। সো এটা আপনার না বুঝলেও চলবে। এটা হলে গেটওয়ে অফ লাস্ট রিসোর্ট ইজ 0/0 টু নেটওয়ার্ক 0/0 0.0.0। আর এই অর্থাৎ শেষ কোনো জায়গায় না পাইলে কোন দিক দিয়ে পাঠাবে, এই সিরিয়াল 0/1/0 এই দিক দিয়ে, অর্থাৎ ওই 1 এর দিকে পাঠাই দিবে আর কি। letter codes that indicate how each network, aka route, was learned. This is referred to as the route source. যারা কানেক্টেড আছে তারা কিন্তু অটোমেটিক্যালি এখানে চলে এসেছে দেখেন। Underneath that, we can see the routing table entries. These represent all the networks that R1 knows about and the best way to reach them. Let's further examine some individual entries. First, let's look at the entry for network 192.168.1.0. The letter C in front of the entry is the route source and indicates that the source of this route is a directly connected network. And you can also see that in the entry here. Directly connected Gigabit লেখা আছে। Ethernet 0/0/0 is the interface to which that network is connected. Now let's look at the entry for network 10.1.1.0. This entry has a route source of O, which indicates that it was learned via OSPF. OSPF routing. After the network address, you can see two numbers in brackets that are used by the router to help determine the best path to the network. তো এখানে ওই প্রোটোকল এর এক প্রোটোকল কন্ট্রোল করে এই ধরনের একটা ওয়েট দেওয়া আছে, যেটা দিয়ে যখন আপনি ডেটাটা পাঠাবেন, ধরেন যে কোনটা দিয়ে একাধিক রুট যদি থেকে থাকে, সো কোনটা দিয়ে পাঠাবেন সেটা যাতে ডিটারমিন করতে পারেন। The first number is the administrative distance, which indicates the trustworthiness or preference rating of one route সো প্রথমটা বলা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ ডিসটেন্স, যেটা দিয়ে বোঝায় হচ্ছে এটার ট্রাস্টওয়ার্দিনেসটা কত বা কতটা রিলায়েবল সেটা। over another. Next is the metric, another value used by the router to help determine the best path. সেকেন্ডটা হচ্ছে ম্যাট্রিক। The metric may be calculated using hop count, bandwidth, or some ওটা বিভিন্ন সময় বিভিন্ন জিনিসের উপরে ডিপেন্ড করে ক্যালকুলেট করা হয়, হপ কাউন্ট হতে পারে বা আরো বিভিন্ন জিনিস। other factor. This network is reachable via this next hop address, which represents an interface on router R2. This is a timestamp that tells us how long ago this router last received an update on this route. And serial কত আগে এই রাউটার একটা আপডেট পেয়েছে সেটা এখানে এই টাইমটা ইন্ডিকেট করে। 0/1/0 is the exit interface on R1 through which to send the packets. For the purposes of this demonstration, সো এখানে আইপি অ্যাড্রেসও দেওয়া আছে, আবার এই ইও দেওয়া আছে, ইন্টারফেসও দেওয়া আছে। যদি এরকম হতো শুধু আইপি অ্যাড্রেস দেওয়া আছে, তাহলে কি হতো, ওই আইপি অ্যাড্রেসটা আবার এই রাউটিং টেবিলে সে খুঁজতো, খুঁজে তারপরে পাঠাইতো। you can ignore any entries that do not list a route source at the beginning. These are basically headings. Also note that for each directly connected network, you have an entry below it with a route source of L. L refers to a local route, and basically this is the IP address of the interface to which that network. সো এখানে দেখেন /32 দেওয়া আছে। /32 মানে কি, সবগুলাই 255, মানে ওইটা দিয়ে মিন করে একটাই আইপি অ্যাড্রেস, তাই না? তো এই একটা আইপি অ্যাড্রেস বলতে আসলে বোঝা যাচ্ছে এই ইন্টারফেসের আইপি অ্যাড্রেসটা যে সেটাই বোঝাচ্ছে আর কি। গিগাবিট ইথারনেট 0/0/0 এই ইন্টারফেসের আইপি অ্যাড্রেসটাই এত, এই /32 দিয়ে এটাই বোঝায়। Network is connected. This routing table shows that R1 is aware of all 5 networks present in the topology. It has 3 directly connected networks, and were learned through OSPF routing. And lastly, if you look at the last entry in the table, you will see a statically configured default route. This manually configured route can be used to forward any packets that don't have a specific entry in the routing table. অর্থাৎ আপনি এখানে ম্যাচ করে 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 আস্তে আস্তে যদি কোনোটার সাথে ম্যাচ না করাতে পারেন, পরে যে দিক দিয়ে পাঠায় দিবেন সেটা হলো এই এই অ্যাড্রেসটা, সেটা আমরা ম্যানুয়ালি কনফিগার করেছি, তো ম্যানুয়ালি এটা কনফিগার করে দিতে হয়। The purpose of a default static route is so that the router will not drop any packets. These are just some
সো এটা না যদি না পায় তাহলে কি করবে? এইগুলা কোনো ম্যাচ না করতে পারলে সে প্যাকেটটা ড্রপ করে দিবে আর সামনে কোথাও পাঠাবে না। আর এটা থাকলে সামনে পাঠানোর জায়গা আছে। Some of the basics of an IPv4 routing table. ঠিক আছে, সো বেসিক আমরা একটা ধারণা পেলাম। জাস্ট পরের এই যে এটার মধ্যে সেটাই বলেছে এখানে, ওই জিনিসটাই দেখা যাচ্ছে। শো আইপি রাউট দিয়ে দেখিয়েছে যে স্ট্যাটিক এবং ক্যান্ডিডেট ডিফল্ট, এই যে গেটওয়ে অফ লাস্ট রিপোর্ট ইজ এত টু নেটওয়ার্ক এত, এই জিনিসগুলো একটু দেখেছে এবং এগুলার কোনটার মানে কি সেগুলো এখানে কিছুটা বলেছে। যে কমন যেগুলো আমরা ইউজ করি সেগুলো হচ্ছে ডিরেক্টলি কানেক্টেড, অর্থাৎ সিএল, মানে ইন্টারফেস গুলো ঠিকঠাক কনফিগার করা থাকলে সিএল এগুলো, মানে ডিরেক্টলি যেগুলো কানেক্টেড এগুলো সিএল দিয়ে চলে আসবে। আর রিমোটের জন্য যদি আপনি ওএসপিএস কনফিগার করেন তাহলে ও, আর ইআইজিএপি কনফিগার করলে ডি, আর ডিফল্ট রুটের জন্য এস স্টার। এই জিনিসগুলো থাকে আর কি সাধারণভাবে। ঠিক আছে, এরপরের অংশ আপনাদের। সো আজকে লেট করে ফেললাম, থ্যাংক ইউ সো মাচ। ইজ দেয়ার এনি কোয়েশ্চেন? স্যার হ্যাঁ, কুইজ নেওয়াটা স্যার ভালো ছিল স্যার। প্রতিদিন যদি স্যার এরকম কুইজ, ছোট ছোট কুইজ নেওয়া হয় প্রিভিয়াস ক্লাসের উপরে, তাহলে মনে হয় স্যার একটু ভালো হবে স্যার। ওকে, আই উড ট্রাই মাই বেস্ট। ধন্যবাদ স্যার, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তাহলে আজকের মতো শেষ করছি।